মানুষের মনে এই ভৌতিক যে অ্যাওয়ারনেস বা প্যারানর্মাল অ্যাওয়ারনেস এর আগে তো ছিল না, এত ভৌতিক ঘটনাও এর আগে ছিল না, তাহলে হঠাৎ করে কেন উঠে আসছে? কোনো জিনিসকে সায়েন্স দিয়ে ডিফাইন করা যাচ্ছে না, তার দুটো মানে হতে পারে। এক, সায়েন্স এখনও সেই জায়গায় পৌঁছয়নি। দ্বিতীয়, অ্যাকচুয়ালি জিনিসটা এক্সিস্ট করে না। কিছু লোক ডাহা মিথ্যে কথা বলছে, ভুল ভাঙাচ্ছে, যেটা বলছে মানুষের আমি মনে সুপারস্টিশনকে দূর করছি, কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে ভয় দেখাচ্ছে। কোথাও না কোথাও আমার মনে হয় এই যে ম্যাক্সিমাম কেস তোমরা যারা হ্যান্ডেল করো, তোমরাও হয়তো নোটিস করবে যে এই কেসগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাইকোলজিক্যাল হয়। 5% কেস হলো ডাহা মিথ্যে কথা বলে। আজকে আমরা সেই 5%-এর ভেতরেই যাব, যেই 5% রেয়ার কিন্তু সত্যিকারের ঘটনা ঘটে। সল্টলেকেরই একজন বাসিন্দা, তো তার নিজের বাড়ি আছে। তো তিনি ফোন করে তো বলেছিলেন যে উনি হন্টেড ফিল করছেন কোনো একটা এন্টিটির প্রেজেন্স। এই কিছু ঘটনার পর থেকে আমাদের আর্থিক অবস্থার অবনতি ঘটতে শুরু করেছে। কথাটা হলো যে উনি বললেন যে ওনার ওয়াইফের উপর অ্যাটাক হয়েছে। ওয়াইফ রান্নাঘরে কাজ করছিল, যেই কাজ করে একটু পিছনে সরে এসছে, অমনি একটা যে সিলিংয়ের চাঙড় সেটা পুরো ভেঙে পড়েছে, যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক সেখানেই পড়েছে। আর 1 সেকেন্ড কি 2 সেকেন্ড দেরি হোক, ওটা ওনার মাথায় পড়তো, আইদার মারা যেত বা খুব একটা বড় অ্যাক্সিডেন্ট হতো। ওনার কথা অনুযায়ী উনি বলছেন যে ওনার মা ওনাকে পছন্দ করতেন না। তো সেই 17 দিন ওনার মা যে বিছানায় যে শুয়েছিল, না উঠেছে, না পটি করেছে, টয়লেট করেছে, কিচ্ছু করেনি, খাওয়া দাওয়া কিচ্ছু করেনি। 17 দিন। তারপরের থেকে কিছুদিন পর থেকেই শুরু হলো উপদ্রব বাড়িতে। যখন আমি ক্যামেরাটা দেখছি, তখন দেখছি যে খাটের ওপর কোনো একটা শেপ, হিউম্যান শেপ শুয়ে আছে। জিনিসটা শেপটা উঠে বসে পুরো খাটের দিকে এরমায় বসে, শুয়েছিল, পাটা নামিয়ে খাটের এরমায় উঠে বসলো, আমার দিকে তাকিয়ে আছে। ওর এটা এই একটা ওয়ার্ড বলেছিল, আমার ইংলিশে পার্টিকুলারলি মনে নেই, কিন্তু যে জিনিসটার যে দাঁড়ায় যে এই সব আমার, আমি এটা ছেড়ে যাব না। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে। আর আজকের 98তম এপিসোডে আমাদের সাথে থাকছেন প্যারানর্মাল ইনভেস্টিগেশন কোম্পানি ডার্ক স্টার অকাল্ট অ্যান্ড প্যারানর্মালের ফাউন্ডার প্রীতম সমাদ্দার। আজকের এপিসোডটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ প্রীতম একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হওয়া সত্ত্বেও সে নিজে ভীষণভাবে স্কেপটিক। তার কথায় সে যতক্ষণ না পর্যন্ত কোনো কিছুকে নিজের চোখে দেখছে, ততক্ষণ সে বিশ্বাস করে না। সত্যি কথা বলতে, প্রত্যেকটা ঘটনার পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে বার করাই প্রীতমের ইনভেস্টিগেশনের প্রধান লক্ষ্য। অ্যাকচুয়ালি সে মানুষের মন থেকে ভয়কে দূর করতে চায়। তো বেশ কিছু ইম্পর্ট্যান্ট কনভারসেশন থাকছে, যেগুলো আজকে আমাদেরকে অনেক কিছু জানতে সাহায্য করবে থ্রু আউট দ্য প্যারানর্মাল ওয়ার্ল্ড। এছাড়াও আজকের পডকাস্টে তোমরা শুনতে চলেছো সল্টলেকের একটি বাড়ির প্যারানর্মাল ইনভেস্টিগেশনের কেস স্টাডি, যা আজ রাতে তোমাদেরকে হরর ডোজ দিতে চলেছে। তো ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও, আর তার সাথে লাইক বাটনটাও প্রেস করে দিও। আর তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট তোমরা আমার সাথে শেয়ার করবে, তারা গল্পওয়ালার অফিসিয়াল মেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা, আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা হরর পডকাস্ট নিয়ে। হ্যালো প্রীতম। হ্যাঁ হয়তো। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? চলছে, ভীষণ ভালো আছি। আর গল্পওয়ালা রিসেন্টলি 100K সাবস্ক্রাইবার পূর্ণ করেছে, আর অনেক দিন পর আজকে আমরা একটা প্যারানর্মাল কনভারসেশন করব। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এর আগেও আমরা বিভিন্ন ইনভেস্টিগেটরদের সাথে কথা বলেছি, তাদের থেকে তাদের ওপিনিয়ন জেনেছি প্যারানর্মাল ওয়ার্ল্ডের উপর। ওকে, তো আজকের কনভারসেশনটা একটু ডিফারেন্ট হতে চলেছে। তার কারণ আজকে আমরা অ্যাজ আ স্কেপটিক কথা বলবো, কারণ রিসেন্টলি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে যারা বেঙ্গলি পডকাস্ট করছে বা যারা বাংলা পডকাস্টে এই ভৌতিক বিষয়ে আলোচনা করছে, তাদের মধ্যে একটা কনফিউশন খুব ক্লিয়ার যে এত ভৌতিক বিষয় কোথা থেকে উঠে আসছে। যে মানুষের মনে এই ভৌতিক যে অ্যাওয়ারনেস বা প্যারানর্মাল অ্যাওয়ারনেস এর আগে তো ছিল না, এত ভৌতিক ঘটনাও এর আগে ছিল না, তাহলে হঠাৎ করে কেন উঠে আসছে, রাইট? তো অ্যাজ আ ইনভেস্টিগেটর এখানে তোমার ওপিনিয়ন আমরা জানবো আজকে। ওকে, আর তোমার টিমের নাম কি?
অ্যাকচুয়ালি আমার একটা কোম্পানি, এটা ডার্কস্টার অকাল্ট অ্যান্ড প্যারানর্মাল, সংক্ষেপে ডিওএপি বা ডোপ আমরা এটাকে বলি। তো এটা একটা জিএসটি রেজিস্টার্ড কোম্পানি। এবার রেজিস্টার্ড কোম্পানি ভাবে অনেকে ভাবে যে এটা কি প্যারানর্মাল রেজিস্টার্ড, না, কোম্পানিটা রেজিস্টার্ড। আমাদের ইন্ডিয়াতে মানে প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে রেজিস্ট্রেশন সেরকম কিছু নেই, ঠিক আছে। তো কোম্পানিটা জিএসটি রেজিস্টার্ড আর আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তো কোম্পানিটা যখন জিএসটি, যখন আমাদের তো জিএসটিতে সবই লিখতে হয় যে আমরা কী কাজ করি। ওরা যখন আমাদের দেখার পর সার্টিফিকেটটা দিয়েছে, মানে ওরা জানে যে আমরা ফ্রড কিছু করছি না। সো আমরা একটা রেজিস্টার্ড প্যারানর্মাল ইনভেস্টিগেশন কোম্পানি, এটাই। তো বেসিক্যালি কী হয়, আমরা মানে পুরো পৃথিবীতে দু ধরনের মানুষ থাকে। একদল থাকে যারা বিশ্বাস করে, একদল থাকে যারা বিশ্বাস করে না, ঠিক রাইট। এই প্যারানর্মাল সুপার ন্যাচারাল এই সাবজেক্টটার ওপর অনেকেরই বিশ্বাস নেই। আর কোথাও না কোথাও আমার মনে হয় যে আমি বিজ্ঞান মনস্ক মানেই এটা আমায় ধরে নিলে চলবে না যে ভূত বা ভগবান বলে কিছু হয় না। লাইক কোথাও না কোথাও সুপার ন্যাচারাল আর সায়েন্স একে অপরের সাথে কিন্তু কানেক্টেড। অবশ্যই প্রত্যেকটা সুপার ন্যাচারাল বা প্যারানর্মাল জিনিসকে অ্যাকচুয়ালি সায়েন্স দিয়ে মানে ডিফাইন করা যাবে। যদি কোনো জিনিসকে সায়েন্স দিয়ে ডিফাইন করা যাচ্ছে না, তার দুটো মানে হতে পারে। এক, সায়েন্স এখনও সেই জায়গায় পৌঁছয়নি। দ্বিতীয়, অ্যাকচুয়ালি জিনিসটা এক্সিস্ট করে না। তো তুমি এই প্যারানর্মাল ফিল্ডটাকে চুজ করলে কেন? আচ্ছা, বাই প্রফেশন, যেটা আমার ডে জব বা অ্যাকচুয়াল প্রফেশন, আমি কিন্তু একজন গেম ডেভেলপার। সফটওয়্যার ডেভেলপার, গেম ডেভেলপার, আমি গেম বানাই। সো প্যারানর্মাল নিয়ে ইন্টারেস্ট আমার সবসময় ছোটোবেলা থেকেই ছিল, কারণ এগুলো যাদের হয় ছোটোবেলা থেকেই, এমন হয় না যে হঠাৎ করে গজিয়ে গেল, না। তো কিন্তু এবার ছোটোবেলা থেকে ভূতের গল্প পড়তে ভালোবাসি। তারপর আস্তে আস্তে যখন আমি স্কুল প্লাস মাধ্যমিকটাও শেষ করলাম, তখন আমি কিছু কলকাতার প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমকে আমি ইমেল করেছিলাম যে তাদের সাথে আমি কাজ করতে চাই। তো প্রথমে তো আমাকে কেউ রিপ্লাই দেয়নি। তো কোভিডের পরেই বোধহয় আমাকে কোনো একটা টিম থেকে ইমেল করেছিল যে তাদের সাথে আমি জয়েন করতে পারি, আমাকে সাম অ্যামাউন্ট পে করতে হবে। দেন আমি ডিসাইড করলাম যে আচ্ছা, মানে হঠাৎ করে এখন কি ইমেল আসলো, এখন কি কিছু হচ্ছে প্যারানর্মাল নিয়ে? তো আমি তখন প্যারানর্মাল নিয়ে একটু রিসার্চ করলাম যে কারেন্ট স্টেট ইন্ডিয়ার তো আমি খবর রাখি, কিন্তু কলকাতায় কী হচ্ছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হচ্ছে, তখন দেখলাম বেশ কিছু টিম আছে, বেশ কিছু কোম্পানি আছে। তো দেখলাম যে তাদের ইনভেস্টিগেশন আমি দেখতে শুরু করলাম। এবার দেখলাম যে যেগুলো করছে বা যেগুলো করছে ঠিক আমার সাথে হচ্ছে না, মানে যাচ্ছে না, মানে আর একটু হয়তো বেটার করা যেত। বা কিছু লোক ডাহা মিথ্যে কথা বলছে, ভুল ভাঙাচ্ছে, যেটা বলছে মানুষের আমি মনে সুপারস্টিশনকে দূর করছি, কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে ভয় দেখাচ্ছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি করি। তো অ্যাকচুয়ালি আমি ইনফ্লুয়েন্স হয়েছি জয় এলানি বলে একজন লোক, ওনার দ্বারা। হ্যাঁ, কারণ উনি স্কেপটিক, উনি অ্যাকচুয়াল প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলে আমি বিশ্বাস করি ওনার, কারণ ওনার কাজ আমার ভালো লাগে। প্লাস উনি সবথেকে বেশি আমি ইনফ্লুয়েন্স হয়েছিলাম যে উনি যে একটা প্যারানর্মাল হটলাইন খুলেছেন, যেটা টোল ফ্রি নাম্বার, যে কেউ আপনি কথা বলে আপনি প্যারানর্মাল প্রবলেম বলতে পারেন। তো সেম জিনিসটা থেকেই আমি আমার কোম্পানিটা স্ট্যাবলিশ করেছি। আমার কোম্পানিতেও ফোন করে ফ্রি কনসালটেশন নিতে পারে। আমার টোল ফ্রি নাম্বার নেই, বাট ফ্রি কনসালটেশন একটা আছে টাইম অবধি। তো বেসিক্যালি মানে 2-3 ঘন্টা আমার সাথে কথা প্রায় বলে, অনেকেই বলে। তো আমার সাথে এরকম হয়েছে রাত 12টায় কথা শুরু হয়েছে, সকাল 6টায় শেষ হয়েছে, এরকম আমার অনেক আছে। যে কারণে আমি এখন কল হ্যান্ডেল করি না, আমার ম্যানেজার কাম ওয়াইফ কাম কোম্পানির ওনার আমার সেই হ্যান্ডেল করে। কারণ আমি তখনই কথা বলি যে যখন অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কিছু, কারণ ওই আমার কথা বলার খুব ইন্টারেস্ট। তো কথা বলতে বলতে সময় পেরিয়ে যাচ্ছে, ওটা হয়। আর কোথাও না কোথাও আমার মনে হয় এই যে ম্যাক্সিমাম কেস তোমরা যারা হ্যান্ডেল করো, তোমরাও হয়তো নোটিস করবে যে এই কেসগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাইকোলজিক্যাল হয়। ঠিক, এই নিয়ে আমি একটা তোমাকে একদম কি বলে সমীক্ষা বলছি। যেটা হয়, আমার কাছে যদি 100টা কেস আসে, তার মধ্যে 90% কেস হলো অ্যাকচুয়ালি ওটা সাইকোলজিক্যাল। পাগল বা খারাপ বলছি না, মানে ডিপ্রেশন, স্যাডনেস, লোনলিনেস এইসব থেকে মানুষের প্রবলেম শুরু হয়, ঠিক আছে। 5% কেস হলো ডাহা মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলার কেস আমার কাছে নিজে এসছে, আর আমি এমনি শুনেছিও। দিল্লির একটা সামথিং একটা গাছ নিয়ে একটা কেস আছে, এবার মিথ্যে কথা বলার কেস আছে 5%। আর রইল যে 5% কেস হয়, ওই 5% কেস হয়। কিন্তু সেটা মানে সেই 5%টা যেটা, সেটা ভাবার জন্য মানে এটা দেখতে হবে যে আমি যখন কোনো ইনভেস্টিগেট করছি, হয়তো প্রথমে আমার আনন্যাচারাল লাগলো, বাট আমি আরও 10টা টাইপের টেস্ট নিলাম, দেন দেখা গেলো যে না, ন্যাচারাল। তো একটা আমি রিপোর্ট পেয়ে গেলাম মানে যে আমার ওখানে আনন্যাচারাল বা প্যারানর্মাল হচ্ছে, সেটা না, আমি আরও খুঁজতে হবে। তো রেয়ার খুব 5% ক্ষেত্রে থাকে, 100টার মধ্যে খুব 5%। তো আজকে আমরা সেই 5%-এর ভেতরেই যাব, যেই 5% রেয়ার কিন্তু সত্যিকারের ঘটনা ঘটে। ওকে, তো এখনও অবধি তুমি কতগুলো ইনভেস্টিগেশন করেছো বা কোথায় কোথায় করেছো? আমি এখনও পর্যন্ত অনেকগুলো ইনভেস্টিগেট করেছি, প্রায় মানে 10টার কাছাকাছি তো হবেই। এবার ওটা মানে লোকেশানে গিয়ে, এটা আমার কাছে অনেক 2 বছরের মধ্যে মানে অ্যাকচুয়াল যেটা। বাকি অনেক ইনভেস্টিগেশন করেছি, সেগুলো বলার না, বিকজ ফেক ছিল বা ইনভেস্টিগেশন হয়ে লাস্ট পর্যন্ত গিয়ে আর আমি লোকেশানে পৌঁছতে পারিনি, ওরা কেসটা নেয়নি, ঠিক আছে। এরকম অনেক কেস আছে। তো 10টাকে ওরকম 10টার কাছাকাছি
এবার 10টা রিয়ার কিন্তু আমাকে এখন কাউন্ট করতে হবে অ্যাকচুয়াল, কারণ আমার ওটা মাইন্ডে থাকে না, ধরো 10টাই, আবার একটু বেশি হতে পারে, আমি 10টা রিয়ার কেস বলছি। তো ওটা আমার কাছে মানে গত 2 বছরে অ্যাকচুয়াল প্যারানর্মাল কেস এসেছে, ঠিক আছে। তার মধ্যে একটা ঘটনা আজকে আমরা শুনবো, যেটা তোমার ইনভেস্টিগেশন ছিল আর রিয়েল কেস ছিল। রিয়েল কেস ছিল না, এই যে 10টা কেস আমি বলছি এটা আমি রিয়েল কেসের উপরে বলছি, মানে ইনভেস্ট রিয়েল, আনরিয়েলগুলো আমি ধরছি না, ওগুলো আমি বাদ দিয়ে দিয়েছি অলরেডি। তার মধ্যে একটা ঘটনা আজকে আমরা শুনবো। হ্যাঁ, এই কেসটা এবছর না লাস্ট ইয়ারই হয়েছিল। তো কেসটা তাহলে আমি বলছি। হ্যাঁ, তো এটা আমাদের কাছে মানে আমার কল, আমার ওয়াইফ ম্যানেজার ওই হ্যান্ডেল করে, তো ওর কাছে কল এসেছিলো যে এটা সল্টলেকেরই একজন বাসিন্দা, তো তার নিজের বাড়ি আছে। তো তিনি ফোন করে তো বলেছিলেন যে উনি হন্টেড ফিল করছেন কোনো একটা এন্টিটির প্রেজেন্স, ঠিক আছে। আর তারপরে উনি যেটা বলেন, যেটা সবাই মোটামুটি কেসে সবাই বলে, যে আমাদের এই কিছু ঘটনার পর থেকে আমাদের মানে আর্থিক অবস্থার অবনতি ঘটতে শুরু করেছে, ঠিক আছে। আমি তো এরকম কেস শুনি, তো আমাকে মানে আমি যখন ফোন করে আমি কাছেই থাকি, তো আমি শুনিতে এবার আমার কেস মাথায় লাগছে না যে হ্যাঁ ঠিক আছে এরকম কেস আছে, আমি ইন্টারেস্ট পাচ্ছি না। কিন্তু তারপর উনি একটা কথা বললেন যেটা আমি ইন্টারেস্ট পেয়ে গেলাম। কথাটা হলো যে উনি বললেন যে ওনার ওয়াইফের উপর অ্যাটাক হয়েছে। নর্মালি অ্যাটাক হওয়া, অনেকে বলে অ্যাটাক হয়েছে, বাট অ্যাকচুয়ালি হয় না। কিন্তু আমি শুনলাম যে কী অ্যাটাক হয়েছে, তখন আমি ইন্টারেস্ট দিয়ে শুনতে শুরু করলাম। তো বললো আমার ওয়াইফ রান্নাঘরে কাজ করছিল, যেই কাজ করে একটু পিছনে সরে এসছে, অমনি একটা যে সিলিংয়ের চাঙড় সেটা পুরো ভেঙে পড়েছে, মানে যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক সেখানেই পড়েছে। আর 1 সেকেন্ড কি 2 সেকেন্ড দেরি হোক, ওটা ওনার মাথায় পড়তো, আইদার মারা যেত বা খুব একটা বড় অ্যাক্সিডেন্ট হতো। আমি বললাম আচ্ছা, এবার এটা জিনিসটা নর্মাল হতেই পারে, কিন্তু কেউ যখন গেস করছে তখন আমার ওটা দায়িত্ব যে আমি যাই, যে কেসটা দেখি যে অ্যাকচুয়ালি কী ঘটছে। যদি কিছু না থাকে তাহলে লোককে বোঝাতে হবে যে হয়তো আপনার বাড়ির খুব খারাপ অবস্থা, আপনি বাড়িটাকে সারান, অ্যাকচুয়ালি প্যারানর্মাল কিছু নেই। তো এই কেসগুলো যখন আমি শুনলাম, বললাম যে ঠিক আছে, আমরা ডেট দিলাম, কারণ আমি খুব বেশি শুনি না, গিয়ে আমি এক্সপিরিয়েন্স করি। এবার আমি যখন বেশিরভাগ কেসে যাই একদম স্কেপটিক হয়ে যাই যে না কিছু নেই, কারণ আমি কিছু একটা ভেবে যাবো বড় সড়ো ঘটনা শুনে, তারপর গিয়ে দেখবো কিছু নেই, খুব হার্ট হই। কারণ আমি কেসের জন্য ইন্টারেস্টেড, আমার কেসটা এমন না যে আমি জাস্ট ইনভেস্টিগেট করছি টাকা পাচ্ছি। সেকেন্ডলি কেসটা ফ্রি কেস ছিল, তো আমার কাছে টাকা নেই, তো আমি স্কেপটিক, জাস্ট আমি গিয়ে ওনার সলিউশন করবো, তো ওটাভাবেই গেছি। তো আমি গিয়ে সবার আগে আমি নিজের মুখে শুনতে চাই, কারণ অনেক ডিটেল অনেকে মিস করে যায় বা আমার কিছু কোশ্চেন আছে সেটা আমি করি। তো আমি যখন ওনার সাথে কথা বললাম, তো উনি আমাকে বেসিক্যালি গল্পটা আমি গল্পটা জিসটা বলছি, কারণ উনি যে কথা বলছেন সেটা অনেকক্ষণ কথা, আবার অ্যাকচুয়াল ঘটনাটা অনেকক্ষণ। আমি উনি যেটা বলছেন সেটা আমি মিনিংফুল কথাটা শুধু বলি। তো ওনার কথা অনুযায়ী উনি বলছেন যে ওনার মা ওনাকে পছন্দ করতেন না, মানে খুবই খারাপভাবে পছন্দ করতেন। এবার ব্যাপার হলো ওনারা 2 ভাই বোন, ওনার যে দিদি ওনার থেকে বড়, তিনি ওয়েল স্ট্যাবলিশড, উনি বলে অস্ট্রেলিয়ায় থাকেন, ঠিক আছে। ওনার মা ওনার দিদিকে বেশি পছন্দ করতেন। হ্যাঁ, এটা আমি নিজের লাইফেও দেখেছি যে আমার ঠাকুমা বাবা কাকার মধ্যে একসময় করতে, এটা হয়, একটা জেনারেল অনেক থাকলে একটা ফেভারিট চাইল্ড হয়। তো আমার কাছে হ্যাঁ ঠিক আছে হয়। সে মা কতটা মানে হচ্ছে, মানে কাউকে মারতে চাইছি সেরকম তো নর্মালি হয় না, এমন না যে হয় না, আমরা অনেক গল্প দেখেছি হয়, বিভিন্ন গল্প পড়েছি, বাট আমি গেস করিনি যে হবে, কারণ ওগুলো তো আমরা শুধু সিনেমায় দেখি। আমি সামনে অ্যাকচুয়ালি সিনেমাটা যখন আমি চোখের সামনে ঘুরতে দেখি, সেটা আমার কাছে প্রত্যেকটা ওনার কথা আমাকে একদম লোম খাড়া করে দিচ্ছে। তো উনি বললেন যে ওনার মা পছন্দ করেন, ঠিক আছে ভালো, বোঝা গেলে এটা হয়। তো ও বললেন আর কী করতেন, উনি বললেন যে ওনার মা মানে চাইতেন যে ওনারা বাড়ি থেকে বেরিয়ে যায় যাতে। ঠিক আছে, খুব ভালো কথা। তা বললে আর কী করতেন, মানে খারাপটা কী করতেন যাতে মনে হলো যে অ্যাকচুয়াল আপনার ক্ষতি করে। বলি ওনার মা ওনার ওয়াইফকে একদমই পছন্দ করতেন না, ঠিক আছে। এটাও আমাদের নর্মালি হয়, এটা হয়। তারপরে উনি বললেন যে ঘটনাটা আমাকে ইন্টারেস্ট করলো সেটা হলো যে উনি আর ওনার ওয়াইফ আর ওনার ফ্যামিলি একবার লন্ডনে ঘুরতে গেছেন দেশের বাইরে, কিন্তু কিছুতেই যেতে চাইছিলেন ওরা, না যাবি না, তুই থাক, কী করে। ওর মার একটু মানে শরীর খারাপ ছিল, তো কী করে হবে, আমাকে কে দেখবে, তখন ওনার কী করে, ওনার মাকে দেখভাল করার জন্য একজন আয়া থাকতেন, কাজ করতেন, দেখভাল করতেন। এবার ওনারা তার লন্ডনে গেলেন, কিন্তু ওনারা এটা জানতেন না। এবার যখন ওনারা লন্ডনে গেছেন তখন 17 দিন মতো ওখানে ছিলেন ওনারা। সেই 17 দিন ওনার মা যে বিছানায় যে শুয়েছিল, না উঠেছে, না পটি করেছে, টয়লেট করেছে, কিচ্ছু করেনি, খাওয়া দাওয়া কিচ্ছু করেনি 17 দিন। এবার আমি ওনাকে জিজ্ঞেস করছি, আর ওনার তো একটা আয়া ছিল, সে কী করলো, এখানেও বলছে আরে ওনার আয়াটাও মানে ওনাকে আমার সম্পর্কে বলে মন করতো তো দেখতো না। আর একটা ছোটো একটা কথা বলেছিলেন যে ওনার আয়া, ওই যে আয়া যে ছিলেন তিনি আর তার হাজব্যান্ড একটু
ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ছিল, এসব করতো, এসব আনতো, বলতে এটা করলে ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাবে, এসব জিনিসপত্র করতো। তো ওনারা অ্যাকচুয়ালি ঘরে অনেক কিছু সব টুকলি টাকলা পোটলা পুটলি ছোটো ছোটো থাকে না, যে পোটলা বাঁধা থাকে, ওসব অনেক খুঁজে পেয়েছিনি। বেসিক্যালি আমি ব্ল্যাক ম্যাজিকে মানে ওই লেভেলে বিশ্বাস করি না, একটা লিমিটের অবজেক্ট ঠিক আছে মানা যায়, হ্যাঁ, কিন্তু মানুষকে মেরে দিচ্ছে ওই লেভেলে আমি ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করি না, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো হলো। তো ওনার ওয়াইফ এতটাই কেয়ারিং, মানে অ্যাকচুয়ালি ওনার শাশুড়ি মা ওয়াইফকে মারার চেষ্টা করতো বা হার্ম করার চেষ্টা করতো পছন্দ, কিন্তু ওনার ওয়াইফ এতটাই কেয়ারিং যে বাড়ি আসার সাথে সাথে এই অবস্থায় দেখে ড্রেস ফ্রেসও চেঞ্জ করেনি, কারণ হসপিটালে ছুটেছে, হসপিটালে ভর্তি করেছে। কিন্তু মোস্ট পাবলিককে 2-3 বা 3 থেকে 4 দিনের মারা গেছে, কারণ কেউ যদি না খায় ওই বয়সে ম্যালনিউট্রিশন হবে, প্লাস সব থেকে বড় যে পটি রিলিজ করে নিটল রিলিজ করে, তো খুব ডেঞ্জারাস ব্যাপার। তো উনি বাঁচেননি। 17টা দিন যদি একটা মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাহলে তো তার বাঁচার চান্সই নেই, কোনো চান্সই নেই। প্লাস অ্যাকচুয়ালি কী হয়েছে, কোনোভাবে বেঁচেছে, যেটা আমি দেখেছি, যখন মেডিকেশন শুরু হয় তখন দেহটা হার্ট ফেল করে দেয়। তো অ্যাকচুয়ালি ওরকমই কিছু হয়েছে, কিন্তু ওটা ম্যালনিউট্রিশনে মারা গেছে। তো এই জিনিসটা হলো। তারপরের থেকে কিছুদিন পর থেকেই শুরু হলো উপদ্রব বাড়িতে ওনার ওয়াইফের উপর। মানে ওগুলো তো হচ্ছে, মানে ভয় লাগা, কেমন হলো কেউ ডাকছে, কোনো শ্যাডো, যেটা বলে চোখের কোনো অ্যাকচুয়ালি দেখা যায় না, কিন্তু জাস্ট ফিল হয় যে কেউটা চলে গেল, দাঁড়িয়ে গেল, এগুলো তো হতে থাকছেই। তো উনি আমি বললেন, আমি বললাম তো ঠিক আছে। আমি বললাম যে আপনার বাবা কি বেঁচে? না, আমার বাবাও মারা গেছে। এবং তিনি কবে মারা গেছেন? মানে তার কিছুদিন 1-2 বছর আগে, বোধহয় 1 বছর এরকম বলে, টাইমটা এক্স্যাক্ট মনে নেই, ওরকম টাইমে মারা গেছেন। আমি বললাম আপনার বাবা মারা যাওয়ার পর কিছু ঘটনা ঘটেছিল? বললেন না, আমার বাবার ন্যাচারাল ডেথ হয়েছিল, আমার বাবা মারা যাওয়ার পর কিছু হয়নি, কোনো রকম প্রেজেন্ট করিনি, কিছু হয়নি। কিন্তু মা মারা যাওয়ার পর এসব হলো। প্লাস এটা হলো যে আমাদের পার্সোনালি আর্থিক দিক থেকে ক্ষতি হতে শুরু করলাম, বিজনেস ডিল হচ্ছে না, যেটা হওয়ার গিয়ে আটকে যাচ্ছে, বলে এগুলো আগে হতো না। আর সেকেন্ডলি কি বলছে, আমার বাড়িটা দেখুন, আপনি এলাকায় অন্য বাড়ি দেখে নিন, আমি রিনোভেট করছি বলে এখন বাড়িটা ঠিক আছে, নাহলে দোতলা নিচ থেকে উপরতলা করেছে। বলছে আমার বাড়িটার অবস্থা আমি সে দেখছি, মানে ছাদ ফাদ সব কষে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে এবার সল্টলেক, আমরা জানি ওটা লবণ হ্রদ, তার উপরে বানানো। তো অনেক কারণে হতে পারে, ওটাকে ডাইরেক্ট প্যারানর্মাল হিসেবে প্রমাণ করারও কিছু নেই, কোনো টুলস নেই, না প্রমাণ করারও কিছু নেই। এবার না প্রমাণ করাতে গেলে আমাকে সে বিল্ডার্স ডেকে আনতে হবে, ইটের, তো ওটা কে করবে? আমি ধরে নিচ্ছি যে না, ঠিক নর্মাল রিজন, ওটাকে আমি মাথায়, কারণ ওটা অ্যাকচুয়ালি ওটা আমার ইনভেস্টিগেশনে খুব একটা এফেক্ট করবে না, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, বাড়ি ভেঙে পড়ার বাড়ি ভেঙে পড়ছে। আমি বললাম যে ঠিক আছে, আমি ওনাকে কিছু বললাম জাস্ট আমার নিজের ক্যালকুলেশনের জন্য, যে ঠিক আছে। তো এইসব জিনিসগুলো হচ্ছে। তো এবার আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি এবার ইনভেস্টিগেশনটা শুরু করি। এবার উনি বললেন হ্যাঁ ঠিক আছে। আমি বললাম নিচের তলাটা শুরু করি। আর তারপর হ্যাঁ আরেকটা কথা, যেটা হলো যে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি সব জায়গায় জিজ্ঞেস করেছি এই বাড়ির অরিজিন কি, আপনার বাবা কি বাড়িটা বানিয়েছে বা আপনি কি বাড়িটা বানিয়েছেন? না, আমার বাবা বাড়িটা কিনেছে। এর আগে যে বাড়ি করেছিল সে বাড়িটা মানে বানিয়েছিল, কিন্তু সে থাকতে পারেনি, কারণ ওয়াইফ মারা গেছিলো ন্যাচারাল কারণে। মারা গেছিলো বলে উনি আর এখানে থাকেননি, বাড়িটা বিক্রি করে উনি চলে গেছেন এই জায়গায়, সেটা হয় নর্মাল। হ্যাঁ, আর আমি বললাম ওয়াইফ কি এই বাড়িতে? বলে না, উনি তো এই বাড়িতে থাকতেই পারেনি, ওয়াইফও এই বাড়িতে মারা যান। ঠিক আছে, মানে বাড়ির কোনো অ্যাকচুয়াল অরিজিন, কোনো মানে যে প্যারানর্মাল কোনো অরিজিন নেই বা স্পিরিচুয়াল নয়। এটা কার ওয়াইফের কথা বলছিলাম? যে অ্যাকচুয়ালি বাড়িটা বানিয়েছিল। ওকে তার, ঠিক আছে, তার ওয়াইফ বয়স্ক মানুষ, বয়স্ক হয়ে সে চলে গেছিলো। ঠিক আছে, তারপরে ওরা আনলো, ওরা থাকলো ওর বাড়িতে, ওরা বাড়িটা সেকেন্ড তলাটা ওরা সেকেন্ড ফ্লোরটা ওরাই বানিয়েছিল। ঠিক আছে, তো এটা জাস্ট আমি বলতে বলে রাখলাম। তারপর আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম। তো আমি নর্মালি ইনভেস্টিগেশন করি ইএমএফ মিটার দিয়ে, ফার্স্ট শুরু করি। ইএমএফ সোয়াইপ বলি আমি ওটাকে। তো সারা ঘরের আমি সারা ঘরে কারেন্ট বন্ধ করি না, আমি শুধু যে ঘরে ইনভেস্টিগেট করি সে ঘরে কারেন্ট বন্ধ করি, কারণ কারেন্ট বন্ধ করে আমাদের এখানে ভাবতে হবে অন্য লাইফ আছে, ওয়াইফ আছে, অন্য ঘরে বাচ্চা আছে, তো পুরো ঘরে কারেন্ট বন্ধ করার অ্যাকচুয়ালি দরকার হয় না। ঠিক আছে, তো ইএমএফ সোয়াইপ আমি যখন শুরু করলাম, ফার্স্টে আমি উনি যে ঘরটায় ড্রয়িং রুমে বসে কথা বললাম সেখানে আমি দেখে নিলাম, কারণ নর্মালি যেটা হয়, একটা জিনিস হয় যে আমি যখন কোনো ঘরে যাই এটা ফিল হয়, একটা কী বলবো, মানে একটা আনপ্লেজেন্ট আনক্যানি ফিলিং, একটা ফিলিং হয়, একটা মনে হয় যে কিছুক্ষণ পর বসে থাকতে আর ভালো লাগছে না, মাথা ভার হয়ে যায়। এগুলো হয় যে বলছি না যে এটা আমি জাস্ট আগের এক্সপিরিয়েন্স থেকে, মানে জাস্ট আমি পড়ে বলছি না, এগুলো আমি বলছি মানে একটা কেস আমি করছি আর একটা জিনিস আমি শিখছি। আমি দেখেছি যে যেগুলো আমি হন্টেড রিয়েল কেস, সেটা আমার হয়, যদি মানে হয়তো কোনো রুমে হচ্ছে না বাট বাড়িতে হচ্ছে। তো ওই রুম বানাতে একটু হয়নি, বাট স্টিল আমি তাও আমার করার কাজ সোয়াইপ করে আমি সোয়াইপ ক্লিয়ার আসলো, কিছু নেই, সোয়াইপ ক্লিয়ার আসলো। আর উনি আরেকটা কথা বলেছিলেন যে বাবা মারা যাওয়ার পর এসব যখন অশান্তি শুরু হলো, মানে প্রবলেম শুরু হলো, আমি বাবা মার সব জিনিস আমি করে দিয়েছি, কারণ আমি জানি ওনার কোনো জিনিস আমি চাই না, আমি সব নিজে বানাবো, নিজে করবো। তো বলে উনি সব জিনিস বাবা মার রিলেটেড যা ছিল সব উনি আসবাবপত্র আইদার দান করে দিয়েছেন বা ফেলে দিয়েছেন, ঠিক আছে। কিন্তু
একটা মজার বিষয় যে আমরা যখন কথা বলছিলাম যে সোফার সামনে একটা ট্রাঙ্ক মতো রাখা ছিল কাঠের, খুব সুন্দর দেখতে, অ্যান্টিক দেখতে। আমি জিজ্ঞেস করলাম যে এটা কার, এটা কি মানে আপনি নতুন, কারণ অ্যান্টিক ট্রাঙ্ক উনি এনেছেন বলে আমার মনে হয় না, কারণ উনি বাড়ি রিনোভেট যখন করছেন নতুন জিনিস আসছেন। বলে এটা কি আগের? বলে হ্যাঁ এটা আগের, বাবা এনেছিল। তো স্পেশালি অ্যাকচুয়ালি উনি মানে মায়ের জিনিসপত্র ফেলেছেন, কিছু জিনিস রেখে দিয়েছেন যেটা মনে করেছেন যে দান করা পসিবল না বা অ্যাকচুয়ালি দেওয়ার জায়গা পাননি, কারণ আমাদের কাছে তো অনেক বাবা মার দেওয়া অনেক দামি দামি সম্পত্তি থাকে, সেগুলো সবসময় ফেলা যায় না। এটা কাজ করে যে এমন না যে অ্যাটাচমেন্টটা জিনিসটা যে আমি ফেলবো না, অনেক দামি জিনিস আমি ফেলে দেবো বা কাউকে দিয়ে দেবো, সেই কারণে আমি দেখছিলাম যে কিছু জিনিস উনি ফেলেনি। ঠিক আছে, বাট আমি ওটা ইএমএফ সোয়াইপ নিলাম, তো ওটা নর্মাল, কোনো রকম কিছু নেই। তারপরে উনি আমাকে কিচেনটা দেখালেন যে কিচেন থেকে ভেঙে পড়েছে। তো আমি দেখছি ঝুলে ঝুলে আছে, মানে একটু নাড়াচাড়া করলেই ভেঙে পড়ে যাবে, কিন্তু কিচেনের সেই মুহূর্তে ইএমএফ সোয়াইপ দেখলাম নর্মাল, কিছু হল না। তারপরে উনি আমাকে দেখালেন একটা ঘর, সেই ঘরটা একটা রুম, বেডরুম। তো আমি সেই ঘরটায় ঢুকলাম, সেই ঘরটায় আমি এবার দেখলাম যে অ্যাকচুয়ালি সব ইলেকট্রিক কানেকশানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ কেউ থাকে না। এবার ওখানে যে ফলস সিলিং ছিল ওই ঘরটায়, তো ফলস সিলিংটা প্রায় ঝুলে পড়েছে, একদম মানে খারাপ হয়ে গেছে। তো বলছে দেখুন ছাদ ভেঙে পড়েছে। ঠিক আছে, আমি দেখি ইএমএফ রিডিং কী বলছে। আমি ইএমএফ সাইট যখন করলাম কিচ্ছু পেলাম না, নর্মাল। শুধুমাত্র যখন আমি ইলেকট্রিক ডিভাইসের কাছে নিয়ে যাচ্ছি তখন আমার হাই হচ্ছে, স্বাভাবিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, তো স্পেশালি ভোল্টেজটা হাই হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড না। তো আমি কিছু পেলাম না, যে ঠিক আছে কিছু তো নেই। এবার আমার প্রবলেম হয়েছে, আমার কিছুই কি নেই, আমি তো নিচের ঘরে কিছুই পাচ্ছি না। উনি যে লেভেল ডিসক্রাইব করছেন, যে লেভেল প্যারানর্মাল অ্যাক্টিভিটি ডিসক্রাইব করছেন, আমি তো কিছুই পাচ্ছি না। তো আমার আস্তে আস্তে লাগে কি ইন্টারেস্ট কমছে। এবার আমি ওই ঘরটা দেখলাম, পুরো নিচের ফ্লোরটা দেখলাম। তারপর আমি এসএলএস ক্যামেরা অন করলাম। এসএলএস ক্যামেরায় যেটা হয় আমি বলে দিই, এসএলএস ক্যামেরায় অ্যাকচুয়ালি হিউম্যান পোজ বা হিউম্যান বডি শেপ ডিটেক্ট করে। তো আমি যদি ক্যামেরা তোমার সামনে ধরি, তোমার হাত পা ফেস ডিটেক্ট করে আমাকে দেখাবে। তো এবার আমি এসএলএস ক্যামেরার ফল্ট হয়, ধরো আমি এই ল্যাম্পটাকে দেখাচ্ছি, তো মানুষ ভাববে, বিকজ মানুষের ওর স্ট্রাকচার আছে, হেড আছে, বডি আছে, ও ভাববে মানুষ। ও আছে, তো এরকম অনেক কিছু, অনেকেই দেখায় যে এই কাঠটাকে দেখাচ্ছে। বা আর যেটা হয়, অনেকে যদি অন্ধকার ঘরে এসএলএস করো, তো অন্ধকার ঘরে ও শেপ পায় না, তো হালকা একটু যদি কালারের ডিফারেন্স হয়, ওটাকে মাথা ধরে নেবে, বডি ধরে নেবে, এগুলো হয়। মানে সেম রিডিংও দেয়, ইজি ফেক রিডিং করা মানে আমার কাছে ইজি, আমি ইজিলি ফেক রিডিং করি। তোমাকে ইয়েতে একটা কথা বলি, আমি অনেকেই দেখেছি যে আমি আগে বুঝতাম না কী করে একটা ইএমএফ মিটার একটা পার্টিকুলার কোনো একটা জায়গায় করছে, বলছি এটা হঠাৎ করে বেড়ে গেল, হঠাৎ করে কমে গেল। আমি যখন অনেক নোটিস তো তখন দেখেছি একটা সিম্পল ইএমএফ কী করে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেট রিডিং চেঞ্জ করবে, বলছে ইলেকট্রিক চেঞ্জ হচ্ছে না, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, কী করে হচ্ছে। দেন আই স যে ওনার হাতে একটা রিং আছে, তো রিংটা যখন হাত থেকে এরকম সরিয়ে নিয়ে রিডিং করছে, আর যখন দেখাচ্ছে হাই, তখন উনি এরম করে ধরছেন। রিংটা আয়রন রিংকে ম্যাগনেটিক রিং করতে বেশিক্ষণ লাগে। এবার আয়রন রিং অনেক রিংই হয় যে এরকম ঘোরে আর ম্যাগনেটিক থাকে, সিম্পল ম্যাগনেটিক রিং যখন টাচ করছে হাই হয়ে যাচ্ছে। তো করা কতটা ইজি। তো তাই জন্য ইএমএফ যে মানে লোকের রিডিং, আমি যতক্ষণ আমি চোখের সামনে দাঁড়িয়ে ইনভেস্টিগেশন দেখছি, আমি বিশ্বাস করি না সে যতই ইএমএফ দেখি। তো এসএলএস ক্যামেরায় ফেক করা ইজি। তো আমি এসএলএস ক্যামেরা চালালাম, তো এরকম একটা খাট আছে, মানে কাঠের খাট, ঠিক আছে। তো আমি যখন ইএমএফ রিডিংটা এম করে, মানে এসএলএসটা যখন আমি ক্যামেরাটা দেখছি, তখন দেখছি যে খাটের ওপর কোনো একটা শেপ, হিউম্যান শেপ শুয়ে আছে। আমি লাইট বন্ধ করে, মানে জাস্ট মোবাইলের টর্চ, মোবাইলে আমার এসএলএস ক্যামেরা, ওটা দিয়ে টর্চ দিয়ে দেখছি যে শুয়ে আছে। কী হলো, আমি নর্মালি একটু বললাম আর একটু টর্চ ফেলতে, যে পিছনে না কিছু আছে, না কিছু নেই, জাস্ট কিন্তু শুয়ে আছে। এবার আমি অনেক এরম দেখছি আমার সামনে, আমার ভিডিওতে, এটা একটা ভিডিও আমার করা আছে, ভিডিও তো পুরো জিনিসটা শেপটা উঠে বসে পুরো খাটের দিকে, মানে এরমাই বসে, মানে শুয়েছিল, পাটা নামিয়ে খাটের এরমাই উঠে বসলো, আমার দিকে তাকিয়ে আছে। এবার আমার ইন্টারেস্ট বাড়ছে। এমন না ভয় পাওয়ার পিছনে, ভূত বা এন্টিটিকে ভয় পাওয়ার পিছনে, ওরা খুব বেশি ফিজিক্যাল হার্ম করতে পারে না, মেন্টাল হার্ম করে। আমার খুব ইন্টারেস্ট বাড়ছে, আমি সবাই দেখছে, সবাই আমাদের পুরো টিম, আমার ওয়াইফ, আমার টিমমেট সার্থক, ও দেখছে সব, হ্যাঁ হচ্ছে। এবার একটা জিনিস আমার খুব এলো, এন্ট্রিটা আমার যেন মনে হলো হাতটা তুলে এরকম একটা করলো, স্লাইড সেকেন্ডের জন্য হাতটা তুলে এরকম দেখালো। এবার আমি ওরা কেউ বুঝতে পারিনি, আমার টিমের যারা ছিল। আমি সাথে সাথে কী করলাম, পুরো পিছনে ঘুরে গেলাম, কারণ ও আমাকে পিছন দিকে নোট করলো। আমি যখন পিছনে এরকম একটা দরজা, মানে ঘরের দরজা, তারপর একটা ড্রয়িং রুম, তারপর সিঁড়ির দরজা, দোতলার সিঁড়ির দরজা। তো আমি যখন ক্যামেরাটা পিছনে দেখলাম ওখানে দেখছি আবার একটা এন্টিটি, মানে হিউম্যান শেপ, ও হেঁটে ওই দরজা দিয়ে ঢুকছে। ওকে, ঠিক আছে। এবার আমি, ওরা সবাই দেখছে যে হ্যাঁ ঢুকে। এই ভিডিওটা তোমার কাছে আছে? এই ভিডিওটা আমার চ্যানেলেই আছে, ওকে আছে আমার, এটা নাম আছে ভিডিওটার নাম বিভীষিকাময়ী মা। বিকজ মানে মা কী করে বিভীষিকাময়ী হতে পারে, ঠিক আছে, মা তো
মোতাময়ী মা আমরা জানি। তো ভিডিওটার টাইটেলটাই ওরকম, ঠিক আছে। তো এই ভিডিওটা আমার চ্যানেলেই আছে। হ্যাঁ, তো এটা হলো পুরো আমার পুরো একদম ফুটেজে আসছে, একদম আসছে যে আমি তখন ওদের বললাম আমি কেন যেন পিছন দিকে ঘুরলাম, কারণ আমাকে ওই এন্ট্রিটা দেখালো যে পিছন দিক নোট করতে। দুটো এন্ট্রি আমার প্রেজেন্স আমি পেয়ে গেলাম, কারণ আমি অন্য ঘরে অন্য কোথাও এন্ট্রি নিই। আর এক পর্যন্ত আমি এসএলএস ক্যামেরা অনেক জায়গায় করেছি, যেখানে আসার সেখানেই আসে, আর যেখানে আসার না সেখানে আসে না, বা জাস্ট খাটের পায়া বা খাটের স্ট্যান্ডে অনেক সময় আসে। বাট আমি জানি ওটা অ্যাকচুয়াল না, আমি বলতেই পারি যে হ্যাঁ এটা অনেকেই বলে, অনেকেই করে। আমি জানি যেটা আমি না সেটা আমি না, আর যেটা হ্যাঁ মানে সেটা আমিও এক্সাইটেড হই যে হ্যাঁ। তো এবার আমি খাটে অনেক কিছু পড়েছিল, কিছু জামা কাপড় পাশে পড়েছিল, আমি জামা কাপড়গুলো সরালাম, ক্লিয়ার করলাম, ভিডিওতেও আছে, চ্যানার্সও। তারপরেও দেখছি সেম জিনিসটা ওখানে আছে। অনেক সময় হয় জামা কাপড় স্তূপকেও ডিটেক্ট করে হিউম্যান শেপ, এটা আমি অন্য জায়গায় হয়েছে, তো এটা আছে। এবার আমি তখন এসএলএস ক্যামেরা অফ করলাম, তখন আমি স্পিড বক্স অন করলাম। স্পিড বক্সে আমি স্পিডের সাথে কমিউনিকেট করার জন্য, যে ওটা রেডিও চ্যানেল সোয়াইপ করতে থাকে আর ও অ্যাকচুয়ালি ভয়েস আসে। তো ভয়েস র্যান্ডম ভয়েস আসছে নাকি স্পিড ভয়েস আসছে সেটা বোঝার জন্য আমাদের করতে হয় কি, জিজ্ঞেস করতে হয় কোনো এমন কোশ্চেন যেটার অ্যান্সার তুমি জানো। তুমি যদি দেখো যে সেই কোশ্চেনের অ্যান্সার সঠিক আসছে, তুমি জানো যে একটা মানে কি বলবো, মানে স্মার্ট কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে, মানে একটা ভ্যালিড কমিউনিকেশন হচ্ছে। তো আমরা সেটা ফার্স্টে করে নিলাম। তারপরে যখন আমরা কমিউনিকেশন করতাম যে আপনি কে, ঠিক আছে, হু আর ইউ, আপনি কে। এবার প্যাটার্ন বলে রাখি, তো অনেকেই বলবে যে মানে আমার স্পিড বক্সে অবশ্যই ইংলিশে অ্যান্সার আসে, বিকজ স্পিড বক্সটা যেটা বানানো, এখন অনেক স্পিড বক্স হয়েছে যারা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে বানিয়েছে আছে, সবসময় সেগুলো মানে পাওয়া যায় না, একটা কতটা ভ্যালিড, তো আমাকে টেস্ট করতে হবে। তো আমার ওটা টেস্ট করা আছে, ওটা পেইড অ্যাপ, আমার ফ্রি না, আমার কেনা আছে, আমি এটা নিজে টেস্ট করে দেখেছি, হ্যাঁ ওটা অ্যান্সার আসে। এবার কথা হলো যে যখন তুমি স্পিরিট রেলমে যাচ্ছ, দেন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কাজ করে না ও অ্যাকচুয়ালি তো ও কথা বলছে না, ও একটা জাস্ট বিবক্সা বা মনের ভাবটা বলছে অ্যাকচুয়ালি। সেটা অনেক সময় সেটাও করে না, অনেক সময় কী করে যে ওর যখন সোয়াইপ করি ও স্টপ করে দেয়, মানে যে জায়গায় সোয়াইপ করছে ও ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডটা বা রেডিও ফ্রিকোয়েন্সিটা ওখান থেকে কাট করে দেয়, যে কারণে তুমি শুধু ওই ওয়ার্ডটাই শোনো। সোয়াইপ করছে ও কিছুক্ষণ স্টপ করে দিল ফ্রিকোয়েন্সিটা, কারণ আমরা দেখেছি স্পিরিট ফ্রিকোয়েন্সি ম্যানিপুলেট করতে পারে, কারণ ক্যামেরা ম্যাল ফাংশন করতে শুরু করে, ইএমএফ ম্যাল ফাংশন করে। এবার ইএমএফটা কি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কখন তোমাকে ডেটা দেবে, যখন তোমার ওখানে অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক কিছু হবে। তার মানে এটা দেখা যায় স্পিরিট, অ্যাকচুয়ালি স্পিরিট লোকে বলে যে স্পিরিট কি, স্পিরিট এনার্জি, আমরা সবাই এনার্জি, আমরা সবাই ইএমএফ অ্যাকচুয়ালি এমিট করি। বাট স্পিরিটের যেহেতু কোনো বডি নেই ফিজিক্যাল, যে কারণে ওর এমিটটা বেশি হয়, কারণ কোনো মানে আমাদের বডিটা আটকে দেয়। আমাদের মধ্যেও যে আমাদের যে চলছে, আমরা তো ইলেকট্রিক কারণেই চলছে, আমাদের হার্ট যে চলছে, আমাদের বায়োলজিক্যাল তৈরি হয়েছে নিউরন, ও তো অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি এমিট করছে, আমরাও ইলেকট্রিসিটি দিয়ে চলছে, সেম জিনিস ওরাও চলছে, যে কারণে ও অ্যাকচুয়ালি স্পিরিট যখন সবসময় থাকে তখন কিন্তু তুমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পাবে না। ও যখন ম্যানিফেস্ট করবে বা ও যখন কোনো অ্যাক্টিভিটি করবে শুধু তখনই পাবে। তোমার পাশে যদি নর্মাল স্পিরিট দাঁড়িয়েও থাকে তুমি এমএলএ পাবে না, যতক্ষণ ও নিজেকে ম্যানিফেস্ট করবে বা যতক্ষণ ও কোনো না কোনো ফিজিক্যাল ওয়ার্ল্ডে টাচ করে কিছু করার চেষ্টা করবে, ও কিছু একটা ফেলে দিল, তখন সেই মুহূর্তে তুমি পাবে। তো ওটা যে কারণে আমরা ইএমএ পাচ্ছিলাম না, বিকজ ও অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করার চেষ্টা করছে না। বাট আমাদের এসএলএস ক্যামেরায় পাচ্ছি, বিকজ এসএলএস ক্যামেরা তো আমাদের অনেক মানে ওই কী বলে আলট্রাভায়োলেট না ইনফ্রারেড এগুলো ডিটেক্ট করে, তো ওই দিয়ে ওদের চলে আসে একটা হিউম্যান শেপ চলে আসে। এবার তো স্পিড বক্সে ওরা তাই ওদের কোনো ল্যাঙ্গুয়েজ নেই যে ভাব প্রকাশ করে, তো অ্যান্সার আমি পাই, আমি দেখেছি যে স্মার্ট অ্যান্সার পাই। তো যখন আমি জিনিসটা মানে 1000 টাইম পেয়ে থাকবো তখন আমার ওটাকে অ্যাকসেপ্ট করতেই হবে, ঠিক আছে। তো আমি ওর সাথে কমিউনিকেট করা শুরু করলাম যে এই ঘরে এই বাড়িতে মানে কতজন আছে, এন্টিটি আছে, বললো যে 2, আমাকে বলছে বারবার 2, ঠিক আছে, এরকম ভেরিফাই করছে যে 2। তারপরে তো জিজ্ঞেস করলাম যে আপনি মানে মেল না ফিমেল, বলছে মেল এরকম এসছে, আর এগুলো আসছে। তারপর আমার একটা যে স্পিড বক্স আমি ইউজ করি, ওখানে ট্রু ফলসও দেখায়, যে মানে এটা যে ট্রু ফলস এরকম করে, যেটা আমরা দেখবেন অনেকে পেন্ডুলাম ইউজ করে ইয়েস নোর অ্যান্সার আছে। তো আমি সেটাও করি, কারণ সবসময় মানে বড় ওয়ার্ড ইউজ ওর তো এনার্জি লাগে, তো যত কথা বলতে হয় করবো এনার্জি লস হয়, তো যত সংক্ষেপে পারা যায় অ্যান্সার আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। তো ওই ট্রু ফলস অ্যান্সার দিচ্ছিলো। তো আমি বলি তুমি কি ফিমেল, কারণ নো। তো আবার ঘুরিয়েও বলি যে তুমি যদি ফিমেল হও তাহলে ট্রু বলো, যদি মেল হও তাহলে নো বলো। তো এরকম করে মানে ইয়েস নোতে ট্রু ফলসে পাওয়া হলে ওটা একটা মানে মেল এন্টিটি, ঠিক আছে, আর ওখানে আরেকজন আছে সে ফিমেল এন্টিটি, ঠিক আছে। আমি বললাম সে কি এখন এই ফ্লোরে আছে, বলছে নো। আমি বললাম যে সিঁড়ি থেকে নেমে এসেছিলো সেই কি, বলছে ইয়েস। জিনিসটা এসেছে, দেখেছে, আবার চলে গেছে, এই হলো। তো
এরকম অনেক কিছু বললাম, বাট একটা হয় না যে তুমি একটা এন্টিটির সাথে বা তুমি কোনো মানুষের সাথে হয়, শুধু এন্টিটি আর মানুষের মধ্যে কোনো অ্যাকচুয়াল ডিফারেন্স নেই। ওরাও সাইকোলজিটা নিয়ে পড়লে ওরা জাস্ট একটু মানে ক্রিমিনালের যেমন সাইকোলজি হয় বা পাগলের যেরকম সাইকোলজি হয়, ওদের তো সাইকোলজি থাকে, তো বা একটা বাচ্চার যেরকম সাইকোলজি হয়, তো এন্টিটি হওয়ার রিভেঞ্জফুল মেন্টালিটি থাকে সবার না, সবার থাকে না। এন্টিটি হলে ইভেন্টফুল থাকবে তার কোনো মানে নেই, এন্টিটি এমন হয়। লোক এবার অনেক রকম রিলিজিয়াস কথাবার্তা আছে যে মুক্তি পাচ্ছে না, এসব সব ফালতু কথা, ওগুলো কিছু নেই। ওগুলো জাস্ট একটা বিজনেস ইনকাম করার জন্য জিনিসপত্র তৈরি করা হয়েছে, আমি মুক্তি দিয়ে দিচ্ছি তুমি টাকা দাও। আর আমাদের যদি আমরা মুক্তি ফুক্তি এসব বলতে যাই তাহলে আমাদের ফ্রি উইলের কথা আসছে, যে তাহলে আমাদের ফ্রি উইল নেই, তুমি জাস্ট আমাকে ফোর্সফুলি মুক্তি দিয়ে দিই, কিন্তু সম্ভব না, আমি চাইছি না যেতে, বাট তুমি আমাকে মুক্তি দিয়ে দিচ্ছ। না, মুক্তি তুমি দিতে পারবে না, বাট ব্যানিশ করতে পারবে, মানে তোমাকে আমি এই জায়গা থেকে বের করে দিতে পারবো, তোমাকে না মানে এন্টিটিকে, এটা করতে পারবে। বাট তুমি ওকে বলতে পারো না যে তুমি নেক্সট লাইফ নাও, রিইনকার্নেট করো, তুমি ওকে ওটা যখন তার প্রপার টাইম আসবে তখনই না, যখন সে ডিসাইড করবে যে ওরা এই জিনিসটাও চাই না, ওই লাইফটাকে ছেড়ে নতুন যাচ্ছি। আমরা ওই ঘটনাটা পুরোটা শেষ করে নেবো। ঘটনাটা তো যেটা আমি বললাম যে আমরা যখন স্পিরিট বক্সে আমি কমিউনিকেট করে পেলাম, তো আমাদের যে ক্লায়েন্ট ওনাকে আমি বললাম যে এইসব আমি পেলাম। উনি বললেন হ্যাঁ ওই ঘরে তো আমার, মানে উনি কিন্তু আমাকে আগে বলেননি যেটা বাবার ঘর বা কিছু, তো আমি যেটা পেলাম আমি তখন বললাম যে হ্যাঁ এটা এরকম একটা পেলাম। তো উনি বললেন হ্যাঁ ওই ঘরে তো আমার বাবা থাকতেন, ওই ঘরে তো আমার বাবা শুতেন। আমি বললাম এই বিছানাতেই শুতেন? আমি বললাম, বললো যে হ্যাঁ। তো বললো যে, আমি বললাম যে ঠিক আছে, কিন্তু আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে আপনার বাবার তো ন্যাচারাল ডেথ হয়েছিল? উনি বললেন যে হ্যাঁ হার্ট অ্যাটাক করে, হার্ট অ্যাটাকই বলেছিল আই গেস, তো এরকম হয়েছিল। আমি বললাম যে ঠিক আছে। এবার আমি বুঝতে পারছি না যে ওনার বাবার মানে কেন স্পিরিট হলো। আমি জানি যে ন্যাচারাল ডেথ হলেও স্পিরিট হতে পারে, এন্টিটি হতে পারে, কিন্তু ওনার বাবার পিছনে ঠিক রিজনটা বা কেন হলো আমি বুঝতে পারলাম না। তো এবার আমি ফার্স্ট ফ্লোরে চলে গেলাম, গ্রাউন্ড ফ্লোর থেকে, ওখানে ইনভেস্টিগেট করা শুরু করলাম। তো ফার্স্টে ওখানে আমি ওনার ওয়াইফ যে ঘরটায় থাকে ওই ঘরে ঢুকলাম। ওই ঘরে ঢুকে ওই ঘরে আমি সব জায়গায় যে পেলাম তা না, মানে কোনো জায়গায় পেলাম না, কিন্তু ওই ঘরে একটা জিনিস হয়েছিল যেটা আমি মানে হয়তো আমি প্রপার টাইম পাইনি বলে আমি আরও ডিপ করতে পারিনি, বাট একটা জিনিস হয়েছিল যে এরকম একটা কাঠের খাট ছিল ওই ওয়াইফের ঘরে। সারা জায়গায় কোথাও ইএমএফ যাচ্ছে না, বাট ওই কাঠের খাটে হাই ইএমএফ দিচ্ছে, হাই রেট দিচ্ছে। এবার অনেক সময় একটা বক্স খাট ছিল না, হ্যাঁ। তো এবার আমি তলায় দেখলাম যে কিছু নেই। এবার আমি দেখলাম যে ওটা দেওয়ালের সাথে টাচ করা, কারণ অনেক সময় দেওয়ালে কারেন্ট পাস হয় বলে হয়, দেখলাম টাচ করাও নেই। কিন্তু হাই অ্যাম্প কেন দিচ্ছে আমি সেটা বুঝতে পারলাম না, ঘরের অন্য জায়গায় কোথাও দিচ্ছে না। এবার আমি ওটাকে ভাবতেই পারতাম যে হয়তো ওনার ইয়ের উপর অ্যাটাক হচ্ছে, বাট আমি ঘরের অন্য কোথাও কিছু পাচ্ছি না, খাটের ভিতরে না। তো মোস্ট প্রবলি অনেক সময় হয় যে ভিতরে আমাদের কাঠের ভিতরে একটু মেটাল প্লেট দেওয়া থাকে, তো হয়তো সে কারণে হচ্ছে। তো আমি যেহেতু বেশি সময় পাইনি, তো ওটা আমি কোনো কিছু বলবো না যে ওই জায়গায় আমি কী পেয়েছি, বাট খাটে আমি একটা রেট পেয়েছিলাম, আমি দেখেছিলাম। আমি জাস্ট ওটাকে আমি সেই মুহূর্তে আমি ওটাকে বললাম ঠিক আছে পরে আমি দেখছি, যদি অন্য কোথাও কিছু না পাই তখন আমি এটাকে ডিগডিপ করবো, ওটা আমি করেছিলাম। তো তারপর আমি ফাইনালি গেলাম একটা ঘরে, মানে বাকি ঘরে কিছু পাইনি বলে আমি বলছি না, জাস্ট নর্মাল কিছু পাইনি, পুরো ব্ল্যাঙ্ক নর্মাল। তো এবার ফাইনালি মানে সবার আগে তো ইএমএফ সোয়াইপ করি, তারপরে আমি বাকি সেশনগুলো যাই, এসএলএস হোক বা স্পিরিট বক্স হোক। তো ইএমএফ সোয়াইপ করে অ্যাকচুয়ালি পিন পয়েন্ট করা যায় যে কোথায় আছে না আছে। তো আমি একটা ওটাকে চিলেকোটার ঘর বলবো না, বাট একটু উঁচু ঘরে, একটু ছাদের সাথে অ্যাটাচড ঘর। তো সেই ঘরে আমি ঢুকলাম বলতে এই ঘরে এই দরজায় ঢুকলাম। তো দরজাটা আমি খুলে যখন ঘরে ঢুকলাম, ইএমএফ মিটার আমার অনই থাকে অলওয়েজ, যাতে আমি কোথাও যাতে হঠাৎ করে কিছু হয় আমি বুঝতে পারবো। তো বিশ্বাস করবে না, ওটা আমার মানে এরকম কেস আজ পর্যন্ত হয়নি। পরে এরকম কেস হয়েছে, আমি যেই পেলছি, কিন্তু ওটা আমার একদম লাইফে ফার্স্ট ওই কেসটা ছিল যে এরকম ঘটনা। আমি ঘরে ঢুকলাম, দরজা যেই ক্রস করলাম আমার ইএমএফ ফুল রেড। ইএমএফ রেড হয় 30-র উপর উঠলে, আমার যেটা আছে 50 কনস্ট্যান্ট, বুঝলি। মানে আমি কী হলো, এবার ফার্স্টে আমি ওটাকে ধরবো না, কারণ ন্যাচারাল ডিজাইন আমি ধরবো, কারণ ঘরে তখন লাইট ফাইট সব জ্বালানো ছিল। তো আমি সারা ঘর দেখলাম যে কোথায় আসছেন না, এক ফোটাও চেঞ্জ হচ্ছে না, বাড়ছেও না কমছেন, 50-50, মানে হাওয়া বাতাসে সব জায়গায় 50, ঠিক আছে। এবার আমি ইলেকট্রিসিটি অফ করালাম, সব কিছু অফ করালাম, তো তখনও 50 কমছে না। আর ওই ঘরে একটা মেটাল ইয়ে ছিল, তোমার ওই খাট, যে স্টিলের খাটগুলো হয় সেটা ছিল। তাই ভাবলাম হয়তো খাটের থেকে কিছু এফেক্ট করছে, হয়তো ইলেকট্রিসিটি টাচ হয়ে গেছে, হয়তো খাটটা যেটা হয় ভোল্টেজ এমিট করছে বা ম্যাগনেটিক এমিট করছে, এটা আমরা জানি যে কয়েল হয়ে গেলে মেটালে যদি আয়রনে কয়েল দিলে ইলেকট্রিসিটি তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো আমি দেখলাম যে খাটে যখন কাছে নিয়ে আসছি, খাটকে টাচ করছি, হচ্ছে না। খাটকে টাচ করছি যখন আমি ওটা নর্মাল হয়ে যাচ্ছে, এটা আমি যখন নর্মাল জায়গায় বলছি তখন ওটা হাই। আবার আরেকটা জিনিস যেটা হয়, যেটা আমি দেখেছি, যেটা হলো কি তোমার ঘরে যদি কোনো ওয়াইফাই থাকে বা ডিশ অ্যান্টেনা থাকে, ওখান থেকে পুরো ঘরে একটা রেডিয়েশন এমিট করে, যে কারণে ইএমএফ হাই হয়, ঠিক আছে। তো আমি দেখলাম যে ওয়াইফাই আছে কিনা, কি আছে, বললাম না কিছু নেই। আমি ঘর থেকে বেরোচ্ছি নর্মাল, যখন দরজাটা ক্রস করে বেরোচ্ছি নর্মাল, যেই ঘরে ঢুকছি ফুল রেড। ওকে, এই
আমি বললাম যে ঠিক আছে, খুব রেড হচ্ছে। তখন আমাকে আমার যে টিমের যে সার্থক ছিল, ও একটু বেশি অ্যাকচুয়ালি সেন্সিটিভ কথাটা ভুল, ও একটু বেশি মানে ফিল করা, ওটা সাইকিক, আমি এদেরকে সাইকিক বলি যারা ফিল করতে পারে, বা মিডিয়াম বলি, কারণ এটা অ্যাকচুয়ালি তার এবিলিটি আছে, এমন না এটা ওদের কোনো উইকনেস, ওটা এবিলিটি আছে। হ্যাঁ, তো ও বলছে দাদা আমি যখন ঘরে ঢুকলাম না, আমার মাথাটা কেমন হট করে ঘুরে গেল, নাহলে আগে কখনো পুরো সারা বাড়িতে এসে আগে হয়েছে, বলে না আগে কখনো হয়নি, কিন্তু ঘরে আমি যে ঢুকলাম না মাথাটা ঘুরে গেল একটু। আমি বললাম ঠিক আছে, তুমি এখন কী হচ্ছে? বলছে না এখন হচ্ছে না। আমি বললাম ঠিক আছে, হলো। এবার আমি আমার SLS ক্যামেরা অন করলাম, আমার ENF যায়, তারপর SLS ক্যামেরা যায়, তারপরে আমার স্পিড বক্স সেশন যায়। তো SLS ক্যামেরা আমি যখন অন করলাম, সেম খাটে ধরে, খাটের শেষ হচ্ছে এখানটা, খাট শেষ হচ্ছে, খাটের সামনেই দাঁড়িয়ে আছে এনটিডি সে। আর ওখানে এমন নেই, মানে নর্মালি কী হতে পারে যে মুখটা হয়তো খাটের ডান্ডাতে বা যে বল্টু থাকে, একটা আয়রন খাটে থাকে ওখানে, তা মুখটা এরকম হাওয়ায় ভাসছে আর বডিটার সামনে দাঁড়িয়ে আছে, রীতিমতো দাঁড়িয়ে আছে। আর হাইট যেটা আমি দেখলাম, উনি আমার সাথেই ছিল তখন, বাবার ইনভেস্টিগেশন, উনি ঘরে বসেছিলেন, মায়ের ওটা অ্যাকচুয়ালি ওটা মানে মায়ের ঘর না, উনি থাকতেন ওই ঘরটায়। তো ওটা আমি যখন দেখা বললাম এরকম শেপ আসছে, আমি এবার একটা স্পিড যদি বাবার হয়, হপলে একটা স্পিড মায়ের, আপনার মায়ের কি এরকম হাইট ছিল? বলে হ্যাঁ আমার মায়ের এরকম হাইট ছিল। ওকে, আমি বললাম যে ঠিক আছে। এবার আমাদের তো আমাদের কাছে এগুলো খুব এক্সাইটিং, আমাদের কখনো মানে এতে ভয় লাগে না, মানে ভয় লাগার কোনো কারণ নেই, কারণ আমি বারবার বলি যে অ্যাকচুয়ালি এন্টিটি মানে এইরকম স্পিরিট, মানে ভূত যাদেরকে আমরা বলি স্পিরিট, তাদের অ্যাকচুয়ালি ফিজিক্যালি হার্ম করার ওরকম ক্ষমতা থাকে না। একটা ছোট্ট কথা বলে নেবো যে এমন কথাটা ভুল যে ফিজিক্যালি হার্ম করার ক্ষমতা থাকে না, বাট আমরা এটা জানি যে স্পিরিট সবসময় ইলেকট্রিক ডিভাইসকে এফেক্ট ফেলতে পারে। তো এটা সতর্কের বিষয় যে যদি কোনো হন্টেড হাউস আসে বা যদি ফিল হয় যে হন্টেড, দেন যদি আপনার ঘরে এমন কেউ থাকে যার কাছে পেসমেকার বসানো আছে, দেন হি অর শি ইজ ইন ডেঞ্জার, বিকজ ও ওটাকে অফ করতে পারে, বা ও হয়তো ইচ্ছে করে অফ করলো না, হয়তো ইভিল এন্টিটি না, বাট ও যদি কাছে আসে, দেন ও যদি ম্যানিফেস্ট করার চেষ্টা করে, ওটা অফ হয়ে যেতে পারে পেসমেকার। কারণ খুব সূক্ষ্ম জিনিস পেসমেকার, যে কারণে বলে সুইচে হাত দেবেন না, এগুলো করবেন না। তো বলে তো একমাত্র পেসমেকার লাগানো পেশেন্টকে ও ফিজিক্যালি ম্যাটার করতে পারে। আর যদি কেউ হসপিটালে যদি লাইফ সাপোর্টে থাকে, দেন ওখানে কিছু একটা অ্যাটাক হতে পারে, নইলে ও অ্যাকচুয়ালি একটা ফিজিক্যালি হার্ম করছে না, ইলেকট্রনিক ডিভাইসটাকে বন্ধ করছে। তো লাইফ সাপোর্ট হোক বা পেসমেকার হোক, তো ওটা ডিসেবল হতে পারে। তো সেই জন্য আমাদের কোনো ভয় লাগে না এসব জিনিসে। তো এবার আমি বললাম যে ঠিক আছে, SLS ক্যামেরা আমার হয়ে গেল, আর তো আমার কিছু দেখার নেই। এবার আমি শুরু করলাম তোমার স্পিড বক্স, যেটা ওই নিচের ঘরে হয়েছিল। আমি স্পিড বক্স অন করেছিলাম, আমি কোশ্চেন করছি, অ্যান্সার আসছে, কেটে কেটে অ্যান্সার আসছে, থেমে থেমে অ্যান্সার আসছে। আমি স্পিড বক্স অন করলাম কি করলাম না, কন্টিনিউয়াস ওয়ার্ড আসছে, কোনো মানে নেই ওয়ার্ডের, গেট লস্ট, গো অ্যাওয়ে, এসব আসছে। তারপর মানে আরও অ্যাংরি ওয়ার্ড আসছে, পার্টিকুলারলি সবকটা ওয়ার্ড আমার মনে নেই, বাট ওটা জিনিসটা হলো কি অ্যাংরি ওয়ার্ড আসছে। এটা মনে হচ্ছে যেন হয় না যে ধরো স্পেশালি আমার এটা ফিল হচ্ছে যে পাগল কেউ যদি বলে চলে যা থাকবো না, মানে পাগল বলে না বাইরে, তো এই জিনিসের মতো আমার মনে হলো। তো আমি ওর সাথে কমিউনিকেট করার চেষ্টা করলাম যে কে তুমি, কী চাও, ঠিক আছে এইগুলো। বলছি না, ওর এটা একটা ওয়ার্ড বলেছিল, আমার ইংলিশে পার্টিকুলারলি মনে নেই, কিন্তু যে জিনিসটার যে দাঁড়ায় যে এই সব আমি এটা ছেড়ে যাবো না। আর যেটা ওনার মানে উনি আমাকে বলছিলেন যে ওনার মা বাবার ইয়ে হলো গিয়ে এই সব কিছু ওরা এটা ছেড়ে কখনো ইয়ে করবে। ওকে, আর এটা ইয়েতে পেয়েছিলাম যে এভরিথিং মাইন্ড, এরম একটা ওয়ার্ড এসেছিল আই থিঙ্ক, ঠিক আছে। তো আমি বললাম যে এ তো কোনো কমিউনিকেট করছে না, মানে এ তো এর সাথে তো মানে বোঝার যে আমি ওকে বোঝাবো যে তুমি যাও, তুমি রিলিজ হও, পারছি না। কিন্তু ওর নিচের যে স্পিরিটটা ছাড়লো। এবার এখন আমি একটা জিনিস বুঝলাম যে মানে এটা আমি ইয়ে করলাম যে অ্যাকচুয়ালি বাবার স্পিরিট কেন হয়েছে, কারণ বাবা মাকে মানে ভালোবাসা যথেষ্ট, কিন্তু এবার অনেকে হয় যে আমি কাউকে ভালোবাসি বলে আমি তার জন্যে রয়ে যাই। এবার মায়ের মৃত্যু অবধি বাবা আত্মাটা রয়ে গেছে, কিন্তু মা যখন যাচ্ছে না, বাবাও যাচ্ছে না। ওকে, ওর আটকে থাকার পিছনে মানে ও স্বইচ্ছায় আটকে আছে, কারণ বিকজ রিলিজ হচ্ছে না তাই। ঠিক আছে। তো সবসময় মানে রিজনটা আমরা হয়তো দেখতে পাচ্ছি না, তো ভালোবাসাও একটা কারণ, মানে একটা কেন খুব গুঁড়ো একটা কারণ স্পিরিট হওয়ার পিছনে। আমি কাউকে ভালোবাসি, আমি তাকে ছেড়ে যাবো না। এটা আমরা সিনেমাতেও দেখেছি, অনেক ওয়েস্টার্ন দেখেছি, ইন্ডিয়ান দেখেছি। তো আমি এই জিনিসটা আমি বুঝলাম। তো এবার আমি ওনাকে জিজ্ঞেস করলাম এর আসল কথা যে আপনি তো সব কিছু বের করে দিয়েছেন ঘর থেকে, আপনার কিছু নেই, তো তাহলে এই ঘরে কেন আছে? এই ঘরে কি আপনার মায়ের কিছু আছে? তখন বললেন হ্যাঁ আসলে এই বিছানাটাই হলো আমার মা শুতো। আমি বললাম এটাই কি সেই বিছানা যে বিছানায় মা 17 দিন শুয়েছিল? বলে হ্যাঁ এটাই। আমি বললাম আপনি এটাকে কেন খেলেননি? বলে আমি বললাম এই ঘরে কে থাকে? বলছে এই ঘরে এখন আমি থাকি, আগে আমার মেয়ে থাকতো, ওনার মেয়ে এখন ভুবনেশ্বরে আছেন, পড়াশোনা বা কিছু একটা কাজে বা পড়াশোনার কোনো একটা রিজনে আছেন। আমি বললাম আপনার মেয়ে কিছু ফিল করেনি? বলে হ্যাঁ আমার মেয়ে
ভাবতো, মানে এই ঘরে থাকতে চাইতো, এই ঘরে থাকতে ভালো লাগতো। তারপর একটা ঘটনা বলেছিল যে এই যে ঘরে যে দরজা এরকম হাতলগুলো থাকে না, মানে এ ঘরে কাঠের দরজা এরকম হাতল, বলছে একদিন আমি এরকম দেখেছি যে ওই হাতলটা ধরে কেউ এরকম করে নাড়াচ্ছে, মানে নড়ছে। আমি যখন ঘরে দেখলাম যে বাইরে দেখলাম কেউ নেই, স্বাভাবিক ব্যাপার, যে নড়ে তখন বাইরে দেখা যায় না, ঘটনা ঘটে বাট এন্ট্রি সবসময় দেখা যায় না। তো এবারে বললাম যে দেখুন আপনার ঘরে এই জিনিস আছে, আপনাকে একটা জিনিস করতে হবে, যে আমি এখনও বলতে পারবো না যে আপনার মায়ের স্পিরিট এই বিছানার সাথে অ্যাটাচ নাকি এই বাড়ির সাথে অ্যাটাচ, মানে বাবা মা, কারণ ওরা বলছে এই বাড়ি আমার, অনেক সময় হয় যে ওরা বাড়ির সাথে অ্যাটাচ হয়ে যায়, ঠিক আছে। তো এই বাড়ির সাথে অ্যাটাচ হলে তো মানে আমার কিছু এই মুহূর্তে করার নেই, ওটা প্রসেস আছে, প্রসেস করে জিনিসকে কাট করে তারপর সরাতে হবে। তো বললাম আপনি একটা জিনিস করুন, আপনি খাটটা অন্য ঘরে রাখুন, এমন জায়গায় রাখুন আর খাটে আপনি শোবেন না, তারপর দেখুন যে আপনার কোনো রকম কোনো এফেক্ট হয় কিনা, কোনো মানে এই ঘরটা চেঞ্জ হয় কিনা। যদি এই ঘরে চেঞ্জ হয় দেন আপনি বুঝতে পারবেন যে আপনার মায়ের স্পিরিট ওই খাটের সাথে আছে। আর আপনি যদি এই খাটটা তখন আপনি কোথাও কাউকে দান করে দেন বা গঙ্গার ধারে রেখে আসুন বা এমন যদি মানে বাড়ি থেকে বের করে দেন, দেন হোপফুলি এন্ট্রিটা আপনার বাড়ি থেকে চলে যাবে, ঠিক আছে। এটাই আমি লাস্ট অব্দি ওনাকে বলে এসেছিলাম, আর এটাই জিনিসটা আমি করে দিলাম। তারপরে উনি কী করেছেন না করেছেন সেটা আমি জানি না, তারপর উনি আমার সাথে কোনো কমেন্ট করেনি। এই একটা ঘটনা যেটা আমার লাইফে অ্যাকচুয়াল মানে প্রথম খুব, মানে শুধু আমার না, বাকি ঘটনা মানে আমি ফিল করছি ভয়ঙ্কর জিনিস হচ্ছে, কিন্তু এই ঘটনাটা আমরা সবাই টিমের সবাই ইনক্লুডিং আমাদের ক্লায়েন্ট একসাথে সবাই জিনিসটাকে ফেস করছি, একসাথে দেখছি যে কমিউনিকেশন করছি বা এরকম হচ্ছে যে পুরো ঘর রেড, কোনো রিজন নেই, ইলেকট্রিক অফ করে ফুল ঘরে এনে হাই, এইসব যে সারা ঘরে অন্য কোথাও নেই, পুরো ঘর হাই। আর দুটো এন্টিটি আছে, সে বলছে যে হ্যাঁ আমি এখানে আছি, আবার দেখিয়ে দিচ্ছে একজন আরেকজনকে যে পিছনে হাসছে ও একজন। এইসব যে মানে স্মার্ট কমিউনিকেশান যেটাকে বলছি, যে রিয়েলিস্টিক কমিউনিকেশান যেগুলো হচ্ছে, এইগুলো এই প্রথম কেসে হয়েছিল। এটা আমার কাছে তাই খুবই ইন্টারেস্টিং, না আমাদের সবার কাছে, কারণ এইরকম জিনিস মানে একটা ফ্রি কাছে গিয়ে এক্সাইটমেন্ট যেটা হচ্ছে প্রত্যেক স্টেপে আমি একটা লেভেল পাচ্ছি, নেক্সট লেভেল যাচ্ছি, তো এটা আমার কাছে মানে খুবই ইন্টারেস্টিং ছিল। এই ঘটনাটা থেকেই আমার মাথায় দুটো প্রশ্ন আসছে, যে দুটো প্রশ্নই আমি তোমার কাছে রাখবো। তার কারণ হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখে থাকি যে কোনো মানুষ যদি একটা নির্দিষ্ট সময়ের পর দেহত্যাগ করে বা সে যদি মারা গিয়ে থাকে, তাহলে তার এনার্জি কিন্তু অটোমেটিক্যালি বা খুব স্বাভাবিকভাবে অনেকটা ডাউন হয়ে যায়, ঠিক আছে। তো এক্ষেত্রে যে মহিলা মারা গেছিলেন, মানে তোমার ক্লায়েন্টের যে মা ছিলেন, তো সে যে মারা গেছিলেন সে একটা অসুস্থতা বা সে একটা নির্দিষ্ট বয়সের পর গিয়ে মারা গেছিলেন, রাইট? তাহলে তার পক্ষে করে সম্ভব যে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করা যেখানে তার এনার্জি ফ্রিকোয়েন্সি অলরেডি ডাউন হয়ে গেছে? না, এনার্জি ফ্রিকোয়েন্সি ডাউন হয়ে গেছে, বাট এই জিনিসটা তো আমরা দেখেছি যে আমাদের অনেকে ডাক্তাররা বলে যে আপনি ভাবুন আপনি সুস্থ, ভাবনা চিন্তা তোমাকে অ্যাকচুয়ালি তোমার যে ইচ্ছে সেই ইচ্ছেটাকে বজিয়ে রাখে। ওকে, ওনার মায়ের ইচ্ছে কী ছিল? এই জিনিস ছেড়ে যাবে না, সব কিছু ছেড়ে দিচ্ছে, মানে হিসেব মতো সুইসাইডই, মানে মেনে নিচ্ছে যে আমি খাবো না, জাস্ট জেদ। কেন ওরা বাইরে গেছে? যার এরকম জেদ আছে, যার এরকম কনসেন্ট্রেশন পাওয়ার আছে, সে যদি এন্টিটি হয়, যার ফলে কি হয়েছে, ওর এন্টিটি হয়ে নর্মাল ভাবনা চিন্তা সব লোপ পেয়েছে, পুরো ম্যাড বিহেভ করতে শুরু করেছে। এটাই হয়েছে, কারণ ওনার জিঘাংসাটা এত বেশি যে আমি যাবো না এসব ছেড়ে, আমি এদের ঠিক ভালো থাকতে দেবো না, আমি আমার ওই বৌমাকে আমি থাকতে দেবো না, ঠিক করে থাকতে দেবো না। কিন্তু ছেলের উপর কিন্তু হিসেব মতো সেরকম কিছু করেননি, তো সেটা রক্তের টান আছে, ব্লাড লাইন কানেকশন আছে, নিজের ছেলে। এখানে তুমি একটা বেডের কথা বলেছিলে, একটা বিছানার কথা বলেছিলে, যেখানে সেই মহিলা 17 দিন শুয়েছিলেন এবং তারপর মারা যান। এটা বিছানায় মারা যায়নি, উনি হসপিটালে গিয়ে মারা গেছেন, বাট বিছানায় তুমি ওনার বেশিরভাগ এনার্জিটা ওই বিছানার মধ্যেই অ্যাটাচ করে রেখে গেছে। তুমি বলছিলে যে ওই যে স্পিরিট তার অ্যাটাচমেন্ট জড়িয়ে গেছে ওই বিছানার সাথে, কিন্তু এটা আমি কিন্তু কনফার্ম করিনি, কারণ এটা তখনই কনফার্ম হবে যদি বিছানাটা অন্য ঘরে রাখতো আর ওই ঘরে অ্যাক্টিভিটি কমে যেত। তো এটা কি পসিবল যে কোনো স্পিরিট কি কোনো একটা নির্দিষ্ট অবজেক্টকে কেন্দ্র করে থাকতে পারে, মানে ওই অবজেক্টের সাথেই হারিয়ে যেতে পারে? এটাকে আমরা বলি আর্থ বাউন্ড স্পিরিট। ওকে, এই স্পিরিটগুলো কী হয়, এদের বিভিন্ন জিনিসে অনেককে দেখানো হয়, স্পেশালি জাপানিজ কালচারে দেখানো হয় যে এই স্পিরিটগুলো অ্যাকচুয়ালি বুকের মাঝখানে একটা শেকল দিয়ে আর্থের সাথে বাউন্ড করা, জাস্ট ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, অ্যাকচুয়ালি এরকম হয় না। ওরা জিনিসটা হলো গিয়ে কোনো বস্তুর সাথে অ্যাটাচমেন্ট, আর্থ বাউন্ড স্পিরিট। তো উনি যে কোনো বাড়ি হতে পারে, কোনো গয়না হতে পারে, কোনো আয়না হতে পারে, এরকম আমরা তো দেখেছি যে কাস্ট অবজেক্টটা অ্যাকচুয়ালি সোর্স, অবজেক্টটা যেখানে যেখানে যাবে স্পিরিটটা সেখানে সেখানে ট্রাভেল করবে। ওকে, আর আর্থ বাউন্ড স্পিরিটের একটা ওভার ভার্সন আছে যেটা হলো কোনো মানুষের সাথে অ্যাটাচড হয়ে যায়। ওকে, মানুষটা এখানে যাবে, স্পিরিটটা সেখানে যাবে।
ঠিক আছে, তো এই জিনিসটা হয়, এটা আমি দেখেছি। তো একটা স্পিরিটের ক্ষেত্রে এই পজেশন মানে কোনো একটা বস্তুকে বা কোনো একটা অবজেক্টকে পজেস্ট করে রাখার, এটা লং লাস্টিং কীরকম হতে পারে, মানে কতদিন পর্যন্ত একটা স্পিরিট এরকম অবজেক্টের উপর থাকতে পারে? স্পিরিট দুভাবে এনার্জি পেতে পারে, ঠিক আছে। এক এনার্জি হলো স্পিরিট, আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। তো আমি যদি ওকে অ্যাকচুয়াল ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ফিট করি, এটা দেখবি অনেক ওয়েস্টার্ন যারা ইনভেস্টিগেটার আছে ওরা একটা, যেটা জিনিসটা খুবই ডেঞ্জারাস বাট ওরা করে, যে অনেকে মনে করে যে মানে স্পিরিটটার এনার্জি খুব লো, ওরা কী করে ইএমপি গান নিয়ে যায়। ইএমপি গান কী করে, ইএমএফ মিটার যেমন ও ডিটেক্ট করে, ইএমপি গান কী করে ইলেকট্রোম্যাগনেটিক পালস জেনারেট করে ওকে এনার্জি দেওয়ার জন্য, ঠিক আছে। আর এটা খুবই ডেঞ্জারাস, কারণ কোনো কোনো এনটিটি যদি খুব এনার্জি পেয়ে যায় তো কী করবে, হ্যাঁ ঠিক আছে, আমি জানি না কেন করে, বাট করে। তো এটা একটা হয়। আর সেকেন্ড হলো ভাবনা চিন্তা, বিকজ আমরাও তো এমিট করি, আমাদের থট, আমাদের এনার্জি কী আছে, তো আমরা এমিট করি। তো তুমি যদি ভয় পেতে থাকো বা তুমি যদি ডিপ্রেস থাকো বা সাইকোলজি ডার্ক ফেজে চলে যাও, দেন ওরা তোমার ওই এনার্জিকে ফিট, ডার্ক এনার্জি ফিট করতে থাকবে। ওকে, কিন্তু তুমি যদি পজিটিভ থাকো তো অনেক সময় দেখা গেছে যে তুমি যেরকম থাকবে তার উপর ডিপেন্ড করে এন্টিটিটার মুড চেঞ্জ হয়, সে পজিটিভ হয় সে নেগেটিভ হয়, সে মানে অ্যাকচুয়ালি পজিটিভ মিলে না, তার থট প্রসেসটা পজিটিভ হয়, থট প্রসেসটা নেগেটিভ হয়। তো এটা হয়। আর লাস্টিংয়ের ক্ষেত্রে তো যতদিন পর্যন্ত ও এনার্জি পাবে ততদিন পর্যন্ত লাস্ট করবে। অনেক সময় মানে অনেক পুরনো, যে কারণে আমি একটা বলেছি যে আমি এটা আগে বলতাম, এখন বলার মানে জায়গা পায় না বা কনটেক্সট আসে না, বলি যে 100 বছর পুরনো ভৌতিক বাড়ি হওয়া পসিবল না, বিকজ অত অব্দি ওই জিনিসটাকে এনার্জিটাকে ধরে রাখা পসিবল না। কিন্তু একটা জিনিস হয়, ঘোস্ট, স্পিরিট আর ঘোস্ট ডিফারেন্স আছে। ঘোস্ট মানে ইট ইজ লাইক মানে এটা কাটা রেকর্ড চলে যাচ্ছে, ইমেজ জাস্ট একটা রেকর্ড চলে যাচ্ছে, যেটা আমরা দেখি যে হাইওয়েতে একটা এন্টিটি সেম জিনিস রোজ ঘটায়, এটা হয় ডুয়াল হন্টিং। হ্যাঁ, ওটা হয় স্পেশালি যেখানে এই লোহার বিম থাকে যেসব বাড়িতে, তো যে সেই কারণে সেই জিনিসটা হয়, কারণ লোহার বিম একটা এমন একটা সেগমেন্ট তৈরি করে যে ওখানে পুরো ওই এনার্জিগুলোকে ট্র্যাপ করে রাখে, ইমেজ হিসেবে বানিয়ে রাখে। ওকে, এন্টিটি কিন্তু নেই, জাস্ট ওর এন্টিটির আমরা মানে ফুটপ্রিন্টটাকে ওরা ধরে রাখে, যে কারণে আমরা রেল লাইনে এটা হয়। রেল লাইনে অ্যাকচুয়ালি রেসিডুয়াল হন্টিং হচ্ছে না, রেল লাইনে অ্যাকচুয়াল হন্টেড, রেল লাইনে বেসিক্যালি রেসিডুয়াল হন্টেড হয়, কারণ রেলগাড়ি যখন যায় আমরা যেন একটা ম্যাগনেটিক হয়ে যায়, তো ও এটাকে ধরে রাখে এনার্জিটাকে। তো অনেক সময় হয় যে আমরা দেখি যে এন্টিটি সুইসাইড, এবার তুমি ভাববে যে কেন এন্টিটি বারবার সেম কাজ করছে, এক কাটা পড়ছে, সেম কাজ করছে, ও নর্মাল না, মানে ওটা জাস্ট একটা ইমেজ ও বারবার করছে। তো এইসব জায়গাগুলোর রেসিডুয়াল হন্টিং হয়, এবার কোনো মানে ইন্টেলিজেন্ট হন্টিং না, ঠিক আছে। একটু আগে আমরা এই এনার্জির ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বললাম, ওকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মাথায় একটা প্রশ্ন বা একটা জিজ্ঞাসা আসছে, সেটা হচ্ছে আমরা শুনে থাকি হায়ার এনার্জি আর লোয়ার এনার্জি, করে থাকি, হ্যাঁ এটা শুনে থাকে, যে এনার্জির হায়ার ফর্ম থাকে, এনার্জির লোয়ার ফর্ম থাকে। তো এই যে হায়ার আর লোয়ার, এরা কি কোনো সিগনিফিকেন্ট মানে এন্টিটি টাইপকে জাস্টিফাই করছে? এবার হায়ার এনার্জি লোয়ার এনার্জি না, ব্যাপারটা হলো এনার্জির কনসিস্টেন্সি, কনসেন্ট্রেশন কতটা। ফর এক্সাম্পল, তুমি স্পিরিট বলতে কী বোঝো? দেখো, আমি স্পিরিট বলতে এটাই বুঝি যে যখন কোনো মানুষের আনন্যাচারাল ডেথ হচ্ছে বা ন্যাচারাল ডেথ হচ্ছে, বাট তারপরেও তার কোনো কিছু অতৃপ্ত ইচ্ছা থেকে যাচ্ছে, যেটা সে লিভিং টাইমে কমপ্লিট করে যেতে পারেনি, বা সেটা তার একটা শেষ ইচ্ছা রয়ে গেছে, সেটা যখন সে সম্পূর্ণ করতে পারছে না, তখন সে সেই কাজটা কমপ্লিট করতে চাইছে যে ফর্মটা নিয়ে, সেটাই স্পিরিট। ঠিক আছে, মানলাম। তাহলে যখন মানুষ লিভিং আছে তখন আমরা কী বলছি, তার মধ্যে সোল আছে, সোলটাই ট্রান্সফার হয়ে স্পিরিট হচ্ছে, অফ সোল তো স্পিরিট হয় না। তো ওটাই তুমি যে বলে মৃত্যুর সময়ের কন্ডিশনটা ডিফাইন করে যে সোলটা স্পিরিট হবে কি হবে না। ওকে, ওকে যদি আমি একটা রিসার্চ আছে, এটা বাইরেও করেছি, আমি নিজেও করেছি, দ্য ঘোস্ট মেশিন বলি আমি এটাকে। তুমি অ্যাকচুয়ালি ফোর্সফুলি কাউকে তুমি মুক্তি না দিতে পারো, কিন্তু তুমি কোনো মারা যাওয়ার পর কাউকে তুমি ফোর্সফুলি স্পিরিট বানাতে পারো। আচ্ছা, ঠিক আছে, ওটা ডিফাইন করে যে মানে তুমি তাকে কীভাবে ধরে রাখবে। ওই এনার্জিটাকে তোমাকে মোট কথা ধরে রাখতে হবে, আগে রিলিজ দিতে দেওয়া যাবে না। তো তুমি যদি এনার্জিটাকে, অনেক ওয়ে আছে, অনেক তন্ত্র আছে, উইচক্রাফট আছে, ম্যাজিক আছে, যে এনার্জিটাকে বাউন্ড করে দেয়। আমরা অনেকে ডাবের মধ্যে বাউন্ড করে, ও কী করে অ্যাকচুয়ালি এনার্জিটাকেও আটকে দেয়। ওর এনার্জিটা যদি আটকে যায় তখন ও আস্তে আস্তে ওর পরে তুমি যেরকম থট প্রসেস দেবে জিনিসটা আটকে যাবে, ঠিক আছে। তো স্পিরিট অ্যাকচুয়ালি ওই সোলটারই ফিজিক্যাল না, মানে শেপড ফর্ম। সোল ইজ লাইক জাস্ট আলোর এটাই, ওর কোনো শেপ নেই। বাট স্পিরিট যখন শেপ আছে তখন স্পিরিটের হায়ার ফর্ম লোয়ার ফর্ম আছে, কারণ যার মধ্যে যত বেশি এনার্জি তাকে আমি বলবো সে তত হায়ার ফর্ম, যার মধ্যে যত কম এনার্জি হলো সে তত লোয়ার ফর্ম, ঠিক আছে।
এবার যেটা মানে হায়ার এন্টিটি বলবো, হায়ার স্পিরিট না, কারণ স্পিরিট তুমি ঠিকই বলেছো, মানে যার অ্যাকচুয়ালি বডি নেই ফিজিক্যাল, সে স্পিরিট, কিন্তু এন্টিটি আছে, এন্টিটি। বাট এন্টিটি মারা গেলে সে স্পিরিট ফর্মে যেতে পারে। এন্টিটি মারা গেলে এন্টিটি আমি কি বলবো, কোনো জিনিস মনে করো আমার কাছে ভ্যাম্পায়ার একটা এন্টিটি, আমার কাছে ওয়্যারউলফ একটা এন্টিটি, এরা সুপার ন্যাচারাল বা প্যারানর্মাল এন্টিটি, ঠিক আছে। এরা তারপরে আমরা আমাদের হিন্দু ধর্মে আছে যে আমরা শুনেছি যে কালী মার সাথে থাকে ডাকিনী যোগিনী, এরা থাকে, এরাও এন্টিটি, বিকজ এরা কিন্তু মানে মরে ভূত হয়নি, এরা কখনো মানুষ ছিলই না, এরা এন্টিটি হয়ে জন্ম নিয়ে, এরা এন্টিটি হয়েই জন্ম নিয়েছে। তো অনেক ডিফারেন্ট স্পিসিস আছে এন্টিটি, সুপার ন্যাচারাল এন্টিটির, ঠিক আছে। তো এদেরকে আমি কিন্তু হায়ার স্পিরিট বলবো না, বিকজ এদেরকে তুমি মারতে পারো, এদেরকে তুমি মারলে দেন ওটা স্পিরিটে কনভার্ট হবে। স্পিরিটের কোনো ফিজিক্যাল বডি নেই, স্পিরিট এমন যাকে তুমি অ্যাকচুয়ালি মারতে পারবে না, তুমি স্পিরিটের এনার্জি নিয়ে তাকে সোলে কনভার্ট করতে পারবে। মানে এনার্জি তো আমরা জানি ডিস্ট্রয় হয় না, এনার্জি জাস্ট আবার যেখান থেকে এসেছিল সেখানে ফর্ম থেকে একটা ফর্মে ট্রান্সফার করে আলটিমেটলি একটা, মানে আমি যেটাকে বলি যে লোকে গড বলে, সুপ্রিম বিং বলে, হ্যানা ভ্যান বলে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হলো সেই এনার্জি একটা বাকেট, যেখান থেকে সব এনার্জি তৈরি হয়েছে আবার এনার্জি সব ওখানেই ফিরে যায়। যার কনসিয়াসনেস থাকতে পারে থাকতে পারে না, বাট আলটিমেটলি ওখানেই যেতে হবে। কিন্তু ওখানে যখন যায় তখন ওর রিবার্থ অ্যাকচুয়ালি আবার নতুন ফর্ম হয়। সে এবার ডিপেন্ড করছে ও কোন ফর্মে যাবে, মানে কোন ফিজিক্যাল ফর্মে যাবে। এন্টিটিও ফিজিক্যাল আর তোমার হিউম্যানও ফিজিক্যাল, তো ডিপেন্ড করছে কোন ফর্মে যাবে, সেটা ডিপেন্ড করছে ও কতটা এনার্জি নিয়ে বেরোচ্ছে। কারণ আমাদের হিউম্যান বডি ও একটা লিমিটেড টাইপেরই এনার্জি, মানে লিমিটেড অ্যামাউন্টের এনার্জি কনভার্ট করতে, মানে ধরে রাখতে পারে। একটা মশার দেহ যেটুকু এনার্জি ধরে রাখতে পারে, একটা হিউম্যান তার অনেক বেশি এনার্জি ধরে রাখতে পারে। তো যদি সামান্য সোলটা যদি সামান্য এনার্জি দিয়ে পারে, তো ওর ফিজিক্যাল বডি ওটাই হবে যেটা ওর বডিটাকে সাপোর্ট করতে পারে। যে কারণে আমি এই কথাটাও বলি যে পজিশন মানে আমরা যেটা বুঝি যে একজনের মধ্যে আরেকটা আত্মা ঢুকে যাচ্ছে, দ্যাট ইজ নট নেভার পসিবল, বিকজ আমাদের হিউম্যান বডি একটা সোলকেই ও ক্যাপচার করে রাখতে পারে। তুমি যদি তার মধ্যে অন্য এনার্জি দেওয়ার চেষ্টা করো, যেটা হয় আমাদের মধ্যে হাই ইলেকট্রিসিটি গেলে কী হয়, বার্ন হতে থাকে, সেম জিনিস হবে, পারবে না ধরে রাখতে। কিন্তু পজিশন যেটা হয় মনে করো আমরা বললে খারাপ সঙ্গে খারাপ হয়, তুমি খুব ভালো, কিন্তু তোমার একটা বন্ধু সে তোমার কাছে কানের কাছে সারানোর স্ল্যাং ইউজ করছে, বা তোমার কোথাও একটা ইচ্ছে হবে গিয়ে আমিও বলি, দিস ইজ কল্ড পজিশন। পজিশন অ্যাকচুয়ালি কী হয়, একটা এন্টিটি তোমার কানের কাছে বলতে থাকে বা তোমাকে তোমার ভাবনা চিন্তাটাকে এমন করে দেয় যে তুমি ওর দ্বারা পাপেট হয়ে যাবে, ও কিন্তু তোমার মধ্যে চলে আসছে না, বাট ও তোমার সাথে থেকে তোমার চিন্তা ভাবনাগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। ইট ইজ লাইক হিপনোটিজম। এটাই হলো অ্যাকচুয়াল পজিশন। তোমার বডির মধ্যে কোনো এন্টিটি ঢুকে যাচ্ছে, বা যেটা আমি তোমাকে বের করে দিচ্ছি, এইগুলো পজিশন না, কারণ তোমার বডি নিতে পারবে না, ওর একটা সোলই নেওয়ার থাকে। ও যদি নিতে পারতো তাহলে তুমি অ্যাকচুয়ালি আরও হায়ার বিইং হতে, হয়তো তুমি আর গড হতে বা ডেমি গড হতে বা ফরেস্ট গড হতে বা দেয়তি হতে, এরকম হতে, বাট তুমি হিউম্যান ফর্মে আছো, এই বডি একটা সোলইও নিতে পারবে, তো এই জন্য এটা পসিবল না। তো তোমরা তো কলকাতায় অনেকগুলো ইনভেস্টিগেশন করেছি, তো তোমার মতে কি মনে হয় যে কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস কোথায় আছে, যেটা আনকভার্ড, যেটা এখনও অবধি কেউ জানে না, বা গুগল সার্চ করলে সেইগুলো রেজাল্টে আসে না? দেখো, পার্ক স্ট্রিট সেমেট্রি, ন্যাশনাল লাইব্রেরি, পুতুল বাড়ি, এগুলো তো সবসময় লিস্টে থাকে, ঠিক আছে, বাট কোথাও না কোথাও আমার এগুলোকে চূড়ান্ত পর্যায়ে ফেকই মনে হয়। একদম ঠিক আছে, কারণ হ্যাঁ, পার্ক স্ট্রিট সেমেট্রির একটা ছোট্ট ঘটনা আমার সাথে ঘটেছিল, ঠিক আছে, সেটা ফেক আমি বলবো না, বাট বাকি যে দুটো বলবো ও দুটো অ্যাকচুয়ালি ফেক না, মানে জিনিসটা কোনো একটা কারণে রটানো হয়েছিল, বা স্টোরি থেকে তো রটে, তো স্টোরিটাকে মনে হয় যে কারোর একটা রটানো। আর ন্যাশনাল লাইব্রেরি আমি মনে করি কেন ওটা রটনা, বিকজ তুমি দেখবে যে ইন্ডিয়ান মিউজিয়ামে অ্যাকচুয়ালি ওটা রটে, কিন্তু খুব কম রটে। কেন রটে না ওটা, কিন্তু ন্যাশনাল লাইব্রেরিতে কেন রটে? এগুলো লজিক্যালি যদি থিঙ্কিং করো, তুমি ভাবে যে ন্যাশনাল লাইব্রেরিতে একটা মানুষ কত মানুষ যায়, কিন্তু ভূত দেখতে কিন্তু অনেকে যায়, বই পড়তে কজন ভূত দেখতে যায়। এবার ন্যাশনাল মিউজিয়াম তো চেষ্টা করে যাতে এসব না রটে, বিকজ যদি এসব আটে মানুষ কী করবে, এটা টাচ করবে ওটা টাচ করবে, বেশি কন্ট্রোল করতে অসুবিধা হবে, যে কারণে ওখানে ওটা চেষ্টা করে যে কোনো না রটে। তো আমি এটা দেখেছি যে দেখো, সেমেট্রিতে আমার সাথে একটা খুব ছোট্ট ঘটনা ঘটেছিল, যেটা কোথাও না কোথাও আমার একটু প্যারানর্মাল লেগেছিল সেই ঘটনাটা, বাট ওটাতে আমি যে খুব বেশি অ্যাফেক্টেড হয়ে গেছি তাও নয়, বা আমার সাথে খারাপ কিছু ঘটেছে তাও নয়, বাট কোথাও না কোথাও আমি একটা ইন্ডিকেশন পেয়েছিলাম যে না, এখানে কিছু একটা হয়তো আছে। তো আমি তারপর সেখান থেকে বেরিয়ে যাই। এটা আজ থেকে প্রায় 10 বছর আগে, 2015 সালেই ঘটেছিল সেই ঘটনাটা। তো আমি সেটাকে মানে সাইডেই রাখছি। তো আমি তোমার কাছ থেকে জানতে চাই যে বিইং আ প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তোমার কি মনে হয় যে কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট আনকভার্ড রিয়েল হন্টেড প্লেস কোথায় আছে? হ্যাঁ, দেখো, আমি প্যারানর্মাল ইনভেস্টিগেশন আমার কোম্পানি, আমি নর্মালি যত কেস করেছি আমি প্রাইভেট কেস করেছি, আমি পাবলিক
প্লেসগুলোই আমি যাইনি, বিকজ আমি জানি ওটা হন্টেড না। আর যেগুলো আমি লিস্টে পারি, আমি এই তোমার মতন, কারণ গুগল থেকে লিস্ট করেছি, আমাকে তো কেউ নতুন করে বলেনি বা কিছু না। তো এই সবাই এই লিস্টই বলে, তোমাকে সেম লিস্টই বারবার দেবে, তো নতুন কিছু কেউ দেয় না। তো এই লিস্টের জন্য আমি কোথাও যাইনি সত্যি বলতে। আর আমি জানি মানে গিয়েও আমার একটা খুব একটা লাভ হবে না। কিন্তু আমি যেটা দেখেছি বা আমি যেটা ফ্যাক্ট আমি দেখেছি যে এই পাবলিক প্লেসগুলোর তুলনায় আমাদের অলিতে গলিতে এমন প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, এমন প্যারানর্মাল জিনিসগুলো আছে যে সাধারণ বাড়িতে, সাধারণ মানুষের মধ্যে, যেটাকে আমরা আইদার পাত্তা দিই না। আমরা সেমিট্রিতে হ্যাঁ এখানে হন্টেড, বাট একটা সাধারণ ঘর যে হন্টেড হতে পারে, একটা বড় ফ্ল্যাট খুব আলোচিত হন্টেড হতে পারে, খুব ডেঞ্জারাস লেভেলে হন্টেড হতে পারে, সেটা আমরা জানি না। তুমি অলিতে গলিতে বললে, আমাদের এখানে একটা গলি আছে, আমি জানি না এটা যারা দেখবে তারা বিশ্বাস করবে কিনা, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ক্রিপি। ওখানে একটা মানুষ, মানে মাস্টার বলছে, মানে ওখানেই একজন থাকতো, সে গায়ে আগুন দিয়ে ব্যালকনি থেকে ঝাঁপ মেরেছিল। আচ্ছা, ঠিক আছে, একজন বয়স্ক মহিলা, সে গায়ে আগুন দিয়ে ব্যালকনি থেকে ঝাঁপ মেরেছিল। তো এই ঘটনাটা মোটামুটি এখানে সবাই জানি। তো তার ঠিক কিছুদিন পর থেকে যারা ওখানে থাকে, এটা 3-4 দিন আগেও আমি তাদের মুখে শুনেছি, ইনফ্যাক্ট আমার সাথেও এরকম একটা ঘটনা ঘটেছিল। বন্ধুর বাইকে করে আমি আসছিলাম, তো আস্তে আস্তে হঠাৎ করে দেখি একজন দাঁড়িয়ে আছে। এবার সে মুভও করছে, এদিকেও মুভ করছে না, ওদিকেও মুভ করছে না, পট দাঁড়িয়ে আছে, তার মধ্যে কোনো মুভমেন্ট নেই। ঠিক আছে, মানে ধরো আমি যদি এখানে থেকে, আমার থেকে 10 থেকে 15 মিটার দূরে একজন দাঁড়িয়ে আছে, পুরো রাস্তাটা অন্ধকার, আমি আমার বন্ধুর বাইকের পেছনে বসে আছি। এটা তাও 4-5 বছর আগেকার ঘটনা। ঠিক আছে, তো আমরা আর ভয়তে এগোতে পারিনি ওখানে। মানে রাত্রি 2:30 বাজে, আমাদের একটা টুর্নামেন্ট ছিল। টুর্নামেন্টটা শেষ হওয়ার পর আমাদের যে একজন প্লেয়ারকে আমরা মানে বাড়িতে ছেড়ে ফিরছিলাম, তো সেই গলিটা দিয়ে আমরা ফিরতে যাই। তো আমরা দেখি ওখানে একজন দাঁড়িয়ে আছে, তো সে কোনো দিকে মুভমেন্ট করছে না, প্রায় 10 থেকে 12 মিনিট সে একই দাঁড়িয়ে আছে। আমরা ইউটার্ন মেরে চলে আসছি। ওই বাড়ির আশেপাশে যখন আমরা খোঁজ নিই, তখন জানতে পারি যে সন্ধ্যের পর থেকেই ওইখান থেকে পোড়া গন্ধ পাওয়া যায়, মাংস পোড়া গন্ধ যেটা হয়, চামড়া পোড়ার যে গন্ধ হয় সেই গন্ধ আসে। ইনফ্যাক্ট রাত্রেবেলায় নাকি কেউ ওই গলি থেকে একা যেতেই পারে না। তোমার তো মাল্টিপল লোক ছিল তাই যেতে পারলে না, একা তো মানে যেতেই পারে না। ইনফ্যাক্ট ওই মানে আমার একজন বন্ধুর ওয়াইফ আছে, সে মেকআপ আর্টিস্ট আছে, তো সে ওইখানে একটা ঘর কিনেছিল। আচ্ছা, সে বলে যে সন্ধ্যের পর থেকে নাকি ওই গলিটার দিকে তাকানো যায় না পর্যন্ত জানলা দিয়ে। এটা হয় এটা। তো এই যে ক্রিপি ফিলিংস, তুমি গলির কথা বললে বললাম, কারণ পাবলিক প্লেসে জিনিসগুলো মানে যেটা রোটে, যেরকম এমন না বলবো না যে সব কটা, হয়তো আমি জানি না সব কিছু। যেমন হ্যাঁ, ওয়ান অফ দ্য পাবলিক প্লেস যেটা আমি জানি হন্টেড, সেটা হলো রবীন্দ্র সরোবর স্টেশন না, হ্যাঁ ওই স্টেশনটা হন্টেড। ঠিক আছে, কিন্তু এটা অনেক অসুবিধা করে। অ্যাকচুয়ালি শুধু বলবো ওই স্টেশন কেন, যদি আমি সেই লেভেল যে পরিমাণ হন্টিং অ্যাকচুয়াল হয়, সেরকম করে সব স্টেশনই কম বেশি হন্ট। হ্যাঁ, রেলওয়ে স্টেশন তো বিশেষ করে হবে। স্পেশালি হন্টেগুলো কিন্তু এমন না যে ইন্টেলিজেন্ট হন্টিং, রেসিডুয়াল হন্টিং। স্পেশালি কেন মেট্রো স্টেশন হয়, বিকজ মেট্রো স্টেশনের লাইনে ইলেকট্রিসিটি থাকে, তো ওর ওখানে ইমেজ বানানো অনেক বেশি ইজি। আর স্টেশনেই হন্টিং হয় নাকি আরও লাইনে দূরে, বিকজ স্টেশন থেকেই সবাই জাম্পটা দেয় না, আত্মহত্যার সংখ্যাটা অনেক বেশি থাকে স্টেশন। তো এই আজকের এপিসোডের প্রায় শেষের দিকে এসেছি। আমরা আরও 2-3টে কথা তোমার সাথে বলতে চাই। সেটা হচ্ছে যে এই ইনভেস্টিগেশনের থ্রুতে কখনো কোনো ডিমনিক এন্টিটির সাথে এনকাউন্টার হয়েছে? সবার আগে আমি সাধারণ মানুষকে কিছু আমার নলেজ দিয়ে একটু কী বলবো, আমি কিছু কথা বলতে চাই, যেটা হলো অ্যাওয়্যার করতে চাই। অ্যাওয়ারনেস, রাইট, আমি কারেক্ট ওয়ার্ডটা বাঁচলাম। ডিমন ইজ নট রিয়েল, মানে যেভাবে ডিমনকে দেখানো হয়, ডিমনের এক্সিস্টেন্স অ্যাকচুয়ালি নেই। বিকজ তুমি ডিমন ওয়ার্ডটা কোথা থেকে পাচ্ছ? খ্রিশ্চান বাইবেল থেকে না। তো তুমি বাইবেল মানে কিন্তু তোমাকে ইংলিশ বাইবেল ধরলে হবে না, তোমাকে ল্যাটিন বাইবেল ধরতে হবে, বিকজ ওটাতে লেখা হয়েছিল। হিব্রু বাইবেল, ল্যাঙ্গুয়েজের কথা, ল্যাটিন নেটিভ যেটা। হিব্রু বাইবেল বা ল্যাটিন বাইবেলে ডিমন এই ওয়ার্ডটার কোনো এক্সিস্টেন্স নেই। ওকে, ঠিক আছে, যে ওয়ার্ডটা আছে দ্যাট ইজ ডাইমন বা DAEMON, ডেমন। ঠিক আছে, ডাইমন বা ডেমন হলো হায়ার মানে স্পিরিচুয়াল এন্টিটি, দ্যাট ক্যান বি গুড, দ্যাট ক্যান বি ব্যাড। ও যে কোনো এন্টিটিকে ওরা ডাইমন বলছে। ওখানে লেখা আছে যে ডাইমন মানুষের সাথে কমিউনিকেট করে। ঠিক আছে, ডাইমন মানুষের সাথে কমিউনিকেট করে, মানুষের মানে ওরা মানুষের লাইফে ইন্টারেস্টেড, সবসময় যে খারাপ করে তা না, ভালোও করে, রাইট? তো এই জিনিসটা হয়, এলো ডাইমন। এখান থেকে ওদের মনে হলো এটা অ্যাকচুয়ালি অ্যাব্রাহামিক রিলিজিয়ান আছে। অ্যাব্রাহামিক রিলিজিয়ান কী বলবো, তোমার খ্রিস্টান, ইসলাম আর জিউ যেটা আছে, হ্যাঁ। তো অ্যাব্রাহামিক রিলিজিয়ানের একটা ফেইথ আছে যে তুমি কিছু ভুল করছো না, তোমাকে যে করানো হচ্ছে, তোমাকে ডিমান্ড তোমাকে দিয়ে করাচ্ছে। ওকে, তো ডিমান্ড যদি এক্সিস্ট না করে, তাহলে তো তোমার সিনের জন্য তুমি দায়ী হবে। বাট তুমি যদি দায়ী হও, দেন তুমি কী করে হাজার কাজ করো, চার্চে গিয়ে জাস্ট তুমি বলবে যে আমি আমার সিন স্বীকার করছি, দেন তুমি ক্লিন হয়ে যাবে। বাট আমাদের
যে এশিয়ান রিলিজিয়ানগুলো আছে এখানে কী বলে, তোমার কর্মের জন্য তুমি দায়ী। মানে এটা আমাদের ধর্মেও আছে, যে বাল্মীকি মুনি, আগে তো তিনি ডাকাত ছিলেন, বাল্মীকি মুনি বোধ হয়, হ্যাঁ ওই যে এটা আমার নাম গুলিয়ে যায় বলে অনেক সময় ভাবে যে আমি জানি না, বাট আমার নাম মানে খুব ইজিলি আমি ভুলে যাই। তো এই জিনিসটা হয়েছে। তো ওনাকে যখন বলেছিল যে হ্যাঁ তোমার কর্মের জন্য তুমি দায়ী, তুমি যা করছো, তোমার মানে পরিবার তোমার জন্য দায়ী না, কারণ যখন পরিবারকে জিজ্ঞেস করেছিল আমি তো ডাকাতি করি, আমার নেও না। তো আমাদের এটা আছে যে তুমি যা করছো তার জন্য তুমি দায়ী। তো ওরাদের সেটা নেই, ওরা সব ডিমান্ড দায়ী। সেই জন্যে ডায়মন্ডকে ওরা ডিমান্ড বানালো, প্রথম কথা। সেকেন্ড কথা অ্যাঞ্জেল, ওকে অ্যাঞ্জেলকে আমরা, তোমার অ্যাঞ্জেলের ইমেজটা কী আছে, তুমি অ্যাঞ্জেল বলতে কী বোঝো, মানে শেপের কথা বলছি। আমি অ্যাঞ্জেল, যদি মানে আমার সামনে কেউ অ্যাঞ্জেল বলে তো আমি একটা লাইট ইম্যাজিন করি, মানে ওরকম আমি কখনোই ইম্যাজিন করতে পারবো না যে অ্যাঞ্জেল মানে পেছনে দুটো ডানা রয়েছে বা পরিদের। তোমার কাছে অ্যাঞ্জেল মানে গুড থিং, তাই? গুড, পজিটিভ, লাইট। তুমি ইউটিউবে অ্যাকচুয়াল বা গুগলে সার্চ করবে যে বিবলিক্যালি মানে বাইবেলে যেভাবে ডিসক্রাইব করা আছে হাউ অ্যাঞ্জেল লুকস, তুমি জানো এমন ভয়ঙ্কর ওদের চেহারা, তুমি তো সামনে দাঁড়াতে পারবে না। 10টা মাথা, এতগুলো ডানা, শুধু একটা আছে পুরো এরকম রিংয়ের মতো, চারিদিকে শুধু চোখ 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 লাগানো। ওকে, ভয়ঙ্কর দেখতে বিবলিক্যালি অ্যাকচুয়ালি অ্যাঞ্জেল। এমনকি বাইবেলে এটা আছে যে গড যখন বলছে যে তোমার সামনে, একটা কোডটাকে আমি বাংলায় বলছি, পার্টিকুলারলি ওয়ার্ডটা আমার মনে, যে তোমার সামনে যে আসবে সে হলো আমার অ্যাঞ্জেল, আমার দেবদূত, তুমি ওকে দেখে ভয় পাবে না। তো অ্যাঞ্জেলকে আমরা যেভাবে বলি দেখতে, তো ওকে দেখে ভয় পাওয়ার কী আছে? কিন্তু ও বলছে বিকজ অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলের ডিসক্রাইব করা আছে ওই রকম, মানে ডিমন আর ইয়ের থেকে অ্যাঞ্জেলকে বেশি ভয়ঙ্কর দেখতে। আর টু বি অনেস্ট, আমি যেটা সার্চ করেছি বা যে করেছি, অ্যাকচুয়ালি খ্রিস্টানদের ওরা বলে মানে সিঙ্গেল গডে বিশ্বাস করে, বাট ওদের যে গড ইয়াওয়ে, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি একটা ওয়ার গড, যুদ্ধের দেবতা উনি অ্যাকচুয়ালি। তো ওনার যে অ্যাঞ্জেলরা তারও সেনা ওনার, যে কারণে ওদের ওরকম রূপ, ওরকম দেখতে, ঠিক আছে। যে কারণে মানে অ্যাঞ্জেলগুলোর অ্যাকচুয়ালি কাজই হলো কন্ট্রোল করা। আর ডিমন বলতে এক্সিস্টই করে না, যে কোনো এন্টিটিকেই, মানে যারা ওই প্যারানর্মাল এন্টিটিকে আমি সুপারন্যাচুরাল ডাইমন বলবো। আর ডিমন আমার কাছে যেটা, ডিমন হলো কি যখন কোনো স্পিরিট ইভিল হবে দেন আমি তাকে ডিমন মানে বলবো। ডিমন মানে কোনো আলাদা এন্টিটি না, যেমন ইভিল স্পিরিটকে আমি ডিমন বলতে পারি, ওকে, বা ডেমনিক বলতে পারি। যখন যার শুধু ইভিল স্পিরিট না, মানে ম্যালভোলেন্ট স্পিরিট না, মানে তার একটু পাওয়ার্স হবে, মানে সে অ্যাক্টিভিটি করতে পারবে, সে জিনিসপত্র মানে হিউম্যান লাইফে অনেক বেশি ইন্টারফেয়ার করবে। যেমন এই যে বেলিয়াল, বাহামাস, এরা যে এই যে ডিমনিক এন্টিটিগুলোর নাম, ইট ইজ নট ডেমন, অ্যাকচুয়ালি তারা ডিমন না, তারা ডাইমন, তারা অ্যাকচুয়ালি সুপারন্যাচারাল বিইং, তারা অ্যাকচুয়ালি এন্টিটি। বিকজ মানে ওরা ওদেরকে আমাদের জানো তো, মানে ওরা আমাদেরকে বলতে পেগান, আমাদেরকেও পেগান রিলিজিয়ানের মধ্যে ধরে, ঠিক আছে, ওকে। এখন ওরা অস্বীকার করে, বলে না হিন্দু বলে, কিন্তু একটা টাইমে ওরা আমাদেরকে পেগানই বলতো, মূর্তি পুজো মানেই পেগান, ঠিক আছে। তো ওখানে যে জিনিসগুলো আছে, তোমাকে একটা বিভিন্ন রিলিজিয়ান, আমাদের যে ইয়েটা হলো গিয়ে মানে প্যারানর্মাল ইকুয়াল টু মানে স্পিরিচুয়াল প্লাস সায়েন্স মাইনাস রিলিজিয়ান, দ্যাট ইজ প্যারানর্মাল, দ্যাট ইজ ডোপ, ওকে। বিকজ রিলিজিয়ান তৈরি হয়েছে মানুষকে কন্ট্রোল করার জন্য, যাতে, কারণ সেই সময় ল ছিল না, বাট ভগবানের ভয় মানুষকে দেখিয়ে চলে গেল। রিলিজিয়ান কিন্তু কোনো গড তৈরি করেনি, রিলিজিয়ান মানুষেরই কথা। গড হয়তো কিছু কথা বলেছে, সেই কথাগুলোকে নিয়ে এবার এক একটা জায়গায় এক একটা গড এসছে। গড ইজ লাইক মানে এক একটা কিংডমে এক এক রকম গড এসছে। তো আমাদেরকে কমন ফ্যাক্টরটা নিতে হবে। আমাদের এশিয়ান কালচারে আমরা সূর্যকে পুজো করি আগে, তারপর অন্য করি। মিশরের ওদের দেবতা হলো রা, সূর্যের দেবতা। এইগুলো আমরা, তুমি দেখবে সব জায়গায় পাবে। আফ্রিকাতেও আছে, নেচারের পুজো করে, সূর্যের পুজো করে, বাট পার্টিকুলারলি অ্যাব্রাহামিক রিলিজিয়ান ওরা জিনিসটাকে ডিনাই করে। এমন না যে ওরা জানে না, এমন না, বাট যদি ওরা ডিনাই না করে দেন ওদের গডটা এমন, আমি বলছি না যে আমি বলি সব গড এক্সিস্ট করে, আমি বলি না যে ওদের গড এক্সিস্ট করে, আমি বলি এক্সিস্ট করে, বাট ওদের ইন্টেনশনটা হলো কি ওদের গডকে মানে মাথায় তোলা, মানে সবার উপরে তোলা। ব্যাপারটা হচ্ছে আমি আমার বাবাকে আমার বাড়িতে বলতেই পারি যে আমার বাবা সবার সব থেকে ভালো, কিন্তু আমি লোকের বাড়িতে গিয়ে এটা বলতে পারি না যে আমার বাবা ভালো তোমার বাবা খারাপ। সেই জিনিসটা আমার আমি বিলিভ করি হ্যাঁ সবাই এক্সিস্ট করে, বিকজ এক্সিস্ট না করলে এত কিছু ঘটনা হতো না, সব কিছু হতো না। এক্সিস্ট করে, কিন্তু কতটা তুমি রং মেশাচ্ছ, রং সবাই মেশায়, রিলিজিয়ান মানে মেশাতেই হবে, কারণ সেটা এটা হয় যে কারণে আমাদেরও আছে। আমি সব জায়গাতেই বলি, স্পেশালি তন্ত্র নিয়ে, যেটা আজকাল নোংরামো শুরু হয়েছে, লিটারেলি ওটা বলিস। এগুলো হয়তো ডেমনিক এন্টিটি মানে ওটাই, যেটা মানে আমার কাছে যে পাওয়ারফুল থাকবে। আর বেলিয়াল বা এরকম বলছো, তো তোমার কাছেই বোধহয় একটা ইয়েতে এসেছিল, একজন এসেছিলেন, নামটা ইয়ে নেই, কিন্তু আমাদের যে নৈরিথ ইকুয়াল টু লুসিফার, এটা জানে সবাই, স্বীকার করে না, বা যারা জানে না তারা জানে না। তো এই জিনিসটাকে আমি বিলিভ করি, যেটা আমার যেটাকে আমি রিলেট করতে পারি।
ওরা ওটাকে রিলেট করতে পারে, বিকজ ওরা সবসময় কিং ছিল, ওরা সবসময় সবার উপরে ছিল, ওরা উপনিবেশ করে ফেলেছে, তো ওদের গড ওদের এরকম মতনই হবে। তোমার কাছে জিনিসটা ভুল লাগতে পারে, বাট ওদের কাছে ওরা ঠিক। আমরা মিশরীয় গডদের বলসকা জিল ফেরাওরা তো মানে স্লেভ বানাতো, তাদেরকে যদি অত্যাচার করতো, পিরামিড করতো, তো সবাই করতো, আমাদের নিজেদের মধ্যেও তো হয়েছে, ব্রাহ্মণরা একসময় অত্যাচার করেছে মানুষের উপর। তো কিন্তু এটা কিন্তু যখন রিলিজিয়ানের শুরু হয়েছে তখন কিন্তু জিনিসটা হয় নাই। তো রিলিজিয়ান যখনই চলে আসবে তখনই অনেক গুড জিনিসও আসবে, অনেক ব্যাড জিনিসও আসবে। ইট ইজ আপ টু ইউ যে তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবে। আর তুমি যদি সব ধর্মকে না পড়ো তো সেই ধর্মের ভালোটা বুঝতে পারবে না। না তো আমি আমাদের যেমন ধর্ম পড়েছি, আমি বাইবেলও পড়েছি, আমি কোরআনও পড়েছি, আমাকে, কারণ ওগুলোকে আমি লিটারালি বই হিসেবে নিই। ওটা প্রাচীন বই যেটা তুমি পড়তে হবে তোমাকে। তুমি যদি এই লাইনে আছো, তোমাকে ইভেন নিজেকে স্পিরিচুয়াল বলো, তোমাকে তো কিছুটা তো দেখতে হবে যে অ্যাকচুয়ালি হিস্ট্রিটা কোথা থেকে এসছে, মানে কেন এটার পিছনে, কেন এটা তৈরি হলো, হঠাৎ এই জিনিসটা কেন তৈরি হলো, সব কিছু। তো এগুলো পড়াশোনা করলে তবে জানা যায় যে সিমিলারলি তোমাকে চতুর্বেদও পড়তে হবে, শ্রীমদ্ ভগবদ গীতাও পড়তে হবে, শিবপুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, তোমাকে সব কিছু পড়তে। এবার তোমার মনে হচ্ছে হ্যাঁ এটা তো হতে পারে না, অ্যাটলিস্ট ওটা তো মনে হচ্ছে, তুমি যদি শুধু ওই বইটা পড়তে তাহলে তোমার মাথায় আসতো না যে ওটা হতে পারে না। তুমি আগে অনেক কিছু পড়েছো বলেই তোমার ওটা মনে হচ্ছে এটা তো হতে পারে না। নলেজ ইজ পাওয়ার, এটা অবশ্যই হলে। তুমি আরবান লেজেন্ডে বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। কারণ আমরা বহু জায়গার এরকম বহু ঘটনা শুনেছি, রাইট? তার মধ্যে আমি তোমাকে মানে খুব ট্রেন্ডিং একটা টপিক বলছি, বেগুন কোদর, রাইট? বেগুন কোদর তো ওটা যখন ওটার সাথে ঘোস্ট হয়ে যাবে তখন ওটা আর মানে আরবান লেজেন্ড হবে। বাট ঘোস্ট রিলেটেড আরবান লেজেন্ডগুলো না আমার কাছে খুবই বোরিং লাগে। মানে ভূতই তো, আমি তো এই লাইনেই আছি, ভূত আমার কাছে ইন্টারেস্ট জাগায় না। কী হবে, ডেমনিক এন্টিটি হবে। কিন্তু রিসেন্টলি বেগুন কোদর নিয়ে আমি একটা ঘটনা শুনলাম, সেটা হচ্ছে ওখানে 2 নম্বরই ব্যবসা চলে। আচ্ছা, এটা তো 2 নম্বরই ব্যবসা চলে, এটা আমার একজন পরিচিতই আমাকে বলেছে, আমি শিওর নই, আমি যেটা শুনেছি আমি সেটাই বলছি, ঠিক আছে? যে ওখানে 2 নম্বরই ব্যবসা চলে, যাতে রাতের বেলায় মানুষের যাওয়া আসাটাই বন্ধ হয়ে যায় পুরোপুরি। সেই কারণে ওখানে একটা রটিয়ে দেওয়া হয়েছে যে বেগুন কোদর স্টেশনে ভূত আছে। ওকে, মানে আমি এই কারণেই তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি আরবান লেজেন্ডে কি বিশ্বাস করো? কারণ বিগত 5-7 বছর ধরে বেগুন কোদর নিয়ে প্রচুর শুনেছি, ইনফ্যাক্ট নিউজ মিডিয়া পর্যন্ত ছাড়েনি ওই জায়গাটাকে, ঠিক আছে, ভুতুরে স্টেশন বলে, ঠিক আছে? কিন্তু এটা তো আমি রিসেন্ট নিউজ দেখেছিলাম যে ওটা আবার স্টেশনটা আবার এত বছর পর শুরু হলো, বিকজ জিনিসটান পয়েন্ট বলে শুরু হয়েছিল। কিন্তু হয়তো আমাকে যিনি বলেছেন ওনার সাথে, ওনার অ্যাকচুয়ালি পুরুলিয়াতে যাওয়া আসা রয়েছে, তো সেখানকারই একজন ওনাকে বলেছিলেন যে এখানে ভূতের গল্পটা বা এখানে যে ভৌতিক ব্যাপার স্যাপার এটা পুরোটাই ধাপ্পাবাজি, ঠিক আছে, মানে এখানে কিছু নেই। বাট তাছাড়াও এই যে যেই আরবান লেজেন্ডের ওপর বেস করে স্ত্রী মুভিটা হয়েছে, নালেবা, ওকে, তো তারপর ব্রহ্মদৈত্য বা ব্রহ্মপিশাচ, এই এন্টিটিগুলোকে তুমি বিশ্বাস করো? মানে এদের এক্সিস্টেন্স সম্পর্কে কি তুমি বিশ্বাস করো? জিনিসটা দেখো, বিভিন্ন জায়গায় যখন তুমি একটা জিনিসকে এক নামে চেনো, জিনিসটা যখন অন্য জায়গায় যাবে অন্য নাম নিচ্ছে। ব্যাপারটা ব্রহ্মদৈত্য মানে কিন্তু পাওয়ারফুল এনার্জি, ঠিক আছে? এবার আমরা বলছি যে ডেফিনেশন অ্যাড করছি, দেন আমার প্রবলেম। আমার কাছে দ্যাট ইজ নর্মাল স্পিরিট যে পাওয়ারফুল, কিন্তু তুমি কী বলছো বল, ব্রাহ্মণ মরেই ব্রহ্মদৈত্য হবে। এবার সেম ওটা মানে স্পিসিসের মধ্যে, মানে এবার তাহলে কি আমি ওয়েস্টার্ন কালচারে ব্রহ্মদৈত্য মতো একটা এন্টিটি তৈরি করতে পারবো না বা তৈরি হবে না? সেম এনার্জি দিলাম, সেম দেখতে দিলাম, সেম পাওয়ার দিলাম, দুটোই সেম। একে বলবো আমি ব্রহ্মদৈত্য, ওকে বলবো আমি না। এটা তোমার রিলিজিয়ান হয়ে গেছে, তো আমি তোকে এটা অ্যাকসেপ্ট করছি। বাট আমি যখন ক্যালকুলেশন করছি বা আমি যখন ইনভেস্টিগেট করছি, দেন আমার কাছে পাওয়ারফুল স্পিরিচুয়াল এন্টিটি, এস ক্লাস এন্টিটি, এ ক্লাস এন্টিটি, বি ক্লাস এন্টিটি, এরকম। কারণ তুমি যখনই ওদেরকে আরও বেশি মানে আলাদা আলাদা সেগ্রিগেট করতে থাকবে, কিন্তু ওদেরকে মানে ডিস্ট্রয় করার বা করার জিনিসটা তোমার একই। তো তুমি যখন সায়েন্টিফিক্যাল দেখবে যে না আলাদা, হ্যাঁ। তবে হ্যাঁ, এই জিনিসগুলোকে আমি বিশ্বাস করি, কারণ এগুলো নর্মালি স্পিরিট, পাওয়ারফুল স্পিরিট, গুড স্পিরিট, বা গুড বলবো না, নিউট্রাল স্পিরিট। তুমি ওর সাথে খারাপ করলেও তোমার খারাপ করবে, তুমি ওর সাথে বাইরে খুব ভালো করলেও তোমার ভালো করবে, প্লাস ওর মুডের উপর ডিপেন্ড করছে কী করবে। তো নালে বা তারপরে তোমার ব্রহ্মদৈত্য আছে, তারপরে আমাদের যে ওই যে মুভিটা স্ত্রীর যে আগে যেটা হলো ছোট বাচ্চা, ওটা যে মানে ব্রহ্মদৈত্য একটা মন ইয়া, তারপরে আছে কাচ্চা কালুয়া, এসব জিনিস। আচ্ছা, কাচ্চা কালুয়ার কনসেপ্টটা আমার একটু বলো। কাচ্চা কালুয়ার কনসেপ্টটা দেখো, এটা তো মানে ওখানকার রিলিজিয়ন, তো আমি যতটা ইয়ে করেছি ততটাই বলেছি। মোট কথা হলো গিয়ে কাচ্চা কালুয়াকে অনেকে ইয়ে করে যে একটা ছোটো বাচ্চা, একদম মায়ের, অনেকে বলে যে মায়ের পেটে সবে জন্মেছে, তা একটা নির্দিষ্ট 5 বছর অব্দি এজ ওকে দেয়। অনেকে করে যে একদম মানে ভ্রূণটাকেই অনেকে তৈরি বলে, বা অনেকে বলে তো বেসিক্যালি বাচ্চাকে এন্টিটি বানানো, এই বললাম না ভূত বানানো যায়, ওগুলোকে বাচ্চাটাকে বলে দিয়ে বাচ্চাটাকে আটকে রেখে ওই এন্টিটিতে কনভার্ট করবে। এবার
কাচ্চা কালুয়ার সাথে সবসময় একটা মানে প্যাক্ট লাগে, কারণ ইট ইজ লাইক ডোবারম্যান। তুমি বা ডোবারম্যান বলাটা ভুল হবে, বিকজ ডোবারম্যানকে তুমি টেম করতে পারো, বাট কুমিরকে তুমি ট্রেন করতে পারো, বাট টেম করতে পারো না। ও যদি হঠাৎ মাথা করে তোমাকেই উল্টে অ্যাটাক করবে। তো কাচ্চা কালো হলো ওরকম একটা এন্টিটি, বিকজ ওর অ্যাকচুয়ালি হিউম্যান লাইফে মানে অত বেশি টাইম ও স্পেন্ড করেনি। তো তুমি ওকে লিস্টে রাখতে পারো, কিন্তু ও যদি লিস্ট থেকে ব্রেক করে দেন ওকে তোমাকে মানে কাকে অ্যাটাক করবে, বাচ্চারা যেরকম হয় মানে কথাও বোঝে না, মানে ভয়টা ওদের মধ্যে আসে না। তো এটা করলে আমার ক্ষতি হবে বা তো এই জিনিসগুলো ওদের মধ্যে আসে না। তো ওকে দিয়ে যা খুশি করাতে পারো, তুমি ওকে জাস্ট বললে তুমি ওকে মারো। এবার ব্যাপারটা কী হলো, ও মারলো, ও এক্সাইটিং ফিল করলে, যেটা আমরা বাচ্চাদেরকে দিয়ে দেখি, টেরিস্ট দেখি যে বাচ্চা টেরিস্টরা খুব ডেঞ্জারাস হয়, ওরা জাস্ট মেরেই যাচ্ছে। বড়দের মধ্যে থাকে না একে মারবো ওকে মারবো না এরকম, বা বাচ্চা সিরিয়াল কিলার আমরা অনেক ইয়েতে পড়ি যে বাচ্চা সিরিয়াল কিলার মানে কোনো ফিলিংস নেই, হাসতে হাসতে মারছে, বিকজ ওদের কাছে ওটা খেলা, ওটা মজা। কাচ্চা গেলেও ঠিক সেম জিনিস। ওকে যদি তুমি ধরো একটা মারতে বললে, তারপর থেকে ওকে মারতে বলতে হবে না, ও একাই মেরে বেড়াবে, বিকজ ওর কাছে ওটা ইন্টারেস্টিং জিনিস। বাচ্চা এই খুব ডেঞ্জারাস স্পিরিট হয়। মানে আমি আগে একটা পডকাস্টে বলেছি যে বাচ্চা যে এন্টিটিগুলো হয় মানে মানুষের থেকে করে, তারা খুব ডেঞ্জারাস হয়, বিকজ তাদেরকে লিশে রাখা যায় না, কন্ট্রোল করা যায় না। তুমি তাদেরকে ভয় দেখাতে পারবে না, প্রবলেম ওখানে। কারণ তুমি যতই পাওয়ারফুল হও, ও বুঝবেই না, ও থ্রেট বুঝবেই না। যে কারণে বাচ্চারা ইলেকট্রিক বোর্ডে হাত দেয়, আগুনে হাত দেয়, ও জানেই না যে কী হতে পারে, ওর কাছে সেই থ্রেট নলেজটাই নেই। তো ওদেরকে মানে অন্যদের ভয় দেখিয়ে, আমার পাওয়ার দেখিয়ে, ভয় দেখিয়ে করছে, কিন্তু বাচ্চাদেরকে মোটে করানো যায় না। এটা প্রবলেম। কাচ্চা গেল ওই জন্যই ডেঞ্জারাস, বিকজ ওর মধ্যে যার মধ্যে তুমি ভয়টা নিয়ে নেবে অটোমেটিক সে ডেঞ্জারাস হয়ে যাবে। আর কোনো রিজন নেই, এমন না যে বিশাল পাওয়ারফুল, বোমাদত্তের থেকেও পাওয়ারফুল, এর থেকে পাওয়ারফুল না, কিন্তু ওর মধ্যে ভয় নেই, ওকে লিসে রাখা যায় না, প্রবলেমটা ওখানেই। দ্যাট দ্য এন্টিটি ইজ ডেসপারেট। ওকে বারবার বলতে হয় না, ওকে তুমি একবার বললে ও করে যাবে, ওর ভালো লেগে আছে ওটা। আর যদি ভালো না লাগে ওকে দিয়ে করানো মুশকিল আছে, তাই ওদেরকে দিয়ে ভালো কাজ করানো যায় না খুব, মানে কারণ কাজ করে মজা পাবে না, ভালো কাজে অত বেশি মজা নেই, এক্সাইটেডমেন্ট নিয়ে অ্যাড্রিনালিন রাশ হয় না। তো ওদের এটাই জিনিসটা হয়। কাচ্চা গেল এরকমই একটা এন্টিটি। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ প্রীতম। আমরা অনেকগুলো টপিকের ওপর আজকে কথা বললাম। তো ইন ফিউচারে তোমার সাথে আমার বসার ইচ্ছা থাকবে, যেই টপিকগুলো আজকে মোটামুটি আমরা টাচ করেছি সেগুলো নিয়ে এলাবোরেটলি আমরা কনভারসেশন করব। তো ভীষণ ভালো লাগলো তোমার সাথে এই পডকাস্টটা করে, কারণ এখানে আদার যে প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের সাথে আমরা পডকাস্ট করেছি বা কথা বলেছি, তাদের থেকে তোমার যে ওপিনিয়ন বা তোমার যে স্টেটমেন্ট থ্রু আউট প্যারানর্মাল ওয়ার্ল্ড, সেটা আমার স্পেসিফিক্যালি একটু ডিফারেন্ট লেগেছে, যেটা আমাকে আরেকটু বেশি ইন্টারেস্ট ফিল করিয়েছে, যাতে ইন ফিউচারেও আমি তোমার সাথে বসবো ডেফিনেটলি। আশা করবো ইন ফিউচার তুমি আরও ভালো কিছু কেস স্টাডিজ নিয়ে আসবে আমাদের সাথে, যেটা নিয়ে আমরা গল্পওয়ালা পরিবারের সাথেও আরও ভালো ভালো ঘটনা শেয়ার করতে পারবো। তো আজকের মতন এপিসোডটা এখানেই শেষ করছি আমরা। থ্যাংক ইউ সো মাচ। গল্পওয়ালা, the real paranormal experience. তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করে দিও। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলো না, ভুলে গেলে চলবে না। গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী বুধবার আসছি হরর এক্সট্রা সিরিজের নতুন কোনো এপিসোড নিয়ে।